একটা স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আগের দিনে কি সব ডাউটস আছে একটু বলে নাও প্রথমে। আমরা আগের দিন তো আয়নাইজেশন এনার্জি নিয়ে কথাবার্তা বলেছিলাম। সে আয়নাইজেশন এনার্জি নিয়ে কথাবার্তাতে কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে ফেলো। পড়েছো? পিডিএফ গুলো পেয়ে গেছো তো? পড়ে দেখেছো? হ্যাঁ স্যার। সব ইনফরমেশন গুলো মাথায় রাখবে কিন্তু পিরিয়ডিক প্রপার্টিতে না ওই যে এক্সেপশন গুলো খুব ইম্পর্টেন্ট, মানে বিভিন্ন নিটে পার্টিকুলারলি এই এক্সেপশন গুলো থেকেই কিন্তু কোশ্চেন পড়ে, সব এমসিকিউ তো। হ্যাঁ, এমনি নর্মাল যে পিরিয়ডিক ট্রেন্ড সেটা সবাই জানে, বুঝলো তো, এটা নিয়ে অত কিছু ভাবার নেই। কিন্তু এই যে মাঝে মাঝে এক্সেপশন গুলো চলে আসছে না, হাফ ফিল্ড ফুল ফিল্ডের জন্য, বা ডি অরবিটাল চলে আসার জন্য, বা এফ অরবিটাল চলে আসার জন্য, ওই এক্সেপশন গুলো কিন্তু স্পেশালি তুমি মনে রাখবে। হ্যাঁ, না হলে দেখবে ওই মানে তোমার সাধারণ বুদ্ধি দিয়ে কোটা ফ্যাক্টরি যদি দেখো তাহলে বুঝতে পারবে। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে না সে মানে কোটা ফ্যাক্টরি দেখবে, ওয়েব সিরিজটা দেখবে, তাহলে বুঝতে পারবে আর কি। যে এই পার্টিকুলারলি এইগুলো এত এক্সেপশন, এই এক্সেপশন গুলো যত বেশি মাথায় রাখতে পারবে তত তুমি এগিয়ে যাবে আর কি। আর আমরা যে ফিজিক্যাল কেমিস্ট্রি রিলেটেড যে কথাবার্তাগুলো বলছি সেগুলো একদম মানে আলটিমেট আর কি। সেখানে তুমি ঠিক ঠিক করে যদি বোঝো তাহলে এক্সেপশন টেক্সেপশন কিছু নেই, তুমি লজিক্যালি সবটাকে করতে পারবে। কিন্তু এই তোমার পিরিয়ডিক প্রপার্টিজ, তারপরে এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট যখন আমরা পড়বো সেখানে, বা অর্গানিক কেমিস্ট্রিতে বেশ কিছু রিয়াকশনস তুমি দেখবে প্রচুর এক্সেপশনস আছে, সেই এক্সেপশনস গুলোকে তোমাকে কিন্তু স্পেশালি মেমোরাইজ করতে হবে। আর মেমোরাইজ করার সুবিধা হবে যদি তোমার কাছে একটা পিরিয়ডিক টেবিল না তুমি জোগাড় করে নেবে। সব কিনতে পাওয়া যায়, বুঝলে, ভালো বইয়ের দোকানে কিনতে পাওয়া যায়, এখানে কলেজ স্ট্রিটে কিনতে পাওয়া যাবে। ওখানে তুমি দরকার হলে আমাদের ওখানকে যারা আছে অতনুদাকে বলবে, ও আনিয়ে দেবে দরকার হলে। বেশ বেশ মজবুত দেখে একটা পিরিয়ডিক টেবিল তোমার পড়ার টেবিলে সামনে সাজিয়ে রাখবে, আর রোজ একবার করে চোখ বোলাবে। বুঝেছো সত্যজিৎ? এটা কিনেছি তো। কিনেছিস তো? হুম। বাহ, ফার্স্ট ক্লাস, তো ভালো ছিল। অর্পণ কিনেছিস? হ্যাঁ আছে আমারও। হুম। এটা বেশ একটু বড় বড় লেখা, একদম পড়ার টেবিলে সামনে, মানে পড়ার যে দেওয়ালে টাঙিয়ে রেখে দিবি, দেওয়াল রং চটে গেলেও টাঙিয়ে রেখে দিবি। হুম। রোজ দেখবি ওখানে আসলে বড় বড় হলে দেখবি ওই যে ছোট ছোট বক্সগুলো দেখি শুধু এলিমেন্টের নামটা নেই, হাইড্রোজেনের সঙ্গে সঙ্গে দেখবে তার ইলেকট্রনিক কনফিগারেশন লিখে দেওয়া আছে, তার ডেনসিটি লিখে দেওয়া আছে, তার অক্সিডেশন স্টেট লিখে দেওয়া আছে, তার আয়নাইজেশন এনার্জি ভ্যালু বলে দেওয়া আছে, তার ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু বলে দেওয়া আছে। আবার ভালো পিরিয়ডিক টেবিল হলে অনেকগুলো আয়নাইজেশন এনার্জি দেখবে পরপর করে লিখে দেওয়া আছে, তার পাউলিং স্কেলে তার ইলেকট্রোনেগেটিভিটি লিখে দেওয়া আছে। একটা পিরিয়ডিক টেবিল সামনে থাকা মানে একটা বিশাল ব্যাপার। তাহলে আয়নাইজেশন এনার্জি নিয়ে কারো কোনো অসুবিধা নেই তো? না স্যার। ঠিক আছে। আচ্ছা তো, এক দু জায়গায় আগে নিয়ে আছে, ওটা আপনি আসবেন তো তখন বলবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সামনের সপ্তাহে আমি শুক্রবার যাবো, বুঝেছো। আমাদের এই রান্না পূজা আছে, শুক্রবারে রাত্রি রান্না, শনিবার খাওয়া। সেখানে আমি শুক্র শনি রবি 3 দিন পড়াবো ঠিক করেছি। শনিবার রবিবারতে যেমন নর্মাল টাইম সেরকম টাইমেই পড়াবো, কিন্তু শুক্রবারে একটা টাইম তোমরা বের করে দেখো, হ্যাঁ, তোমাদের পছন্দ মতো টাইম। হ্যাঁ, মানে বিকেলের দিকটা হলে ভালো হয়, স্কুলের পরে যদি থাকে নিজেদের মধ্যে আলোচনা করে একটা মোটামুটি তোমার পছন্দের যে কোনো টাইম আর কি। হ্যাঁ, একটা মোটামুটি ভেবে দেখো, ঠিক আছে। একটু বিকেলের দিকে ভালো, একদম সকালে তো আমি গিয়ে পৌঁছাবো না। হ্যাঁ, একটু বিকেলের দিকে, যদি বিকেলে আবার সন্ধ্যার পরে করো না, সন্ধ্যার পরে করলে আবার যেটা হবে ওই রান্না বান্না ব্যাপারটা আবার থাকবে বাড়িতে। হুম, একটু ভেবে রেখো, তারপরে আমাকে পরে জানিয়ে দিও, তাহলেই হবে। একটু অ্যাডজাস্ট করে নিও ভাই। উদয়ন, উদয়ন পণ্ডিত। হ্যাঁ, জঙ্গলপাড়ার লিডার, জঙ্গলপাড়ার ডন। তো একটুখানি তোমার 3 বন্ধু, তোমার 4 বন্ধু যে আছে ওদের সাথে একটু আলোচনা করে
আর সত্যজিৎ তার অর্পণের সাথে কোঅপারেট করে একটা মোটামুটি টাইম ঠিক করে রাখি শুক্রবার। হ্যাঁ, একটু সময় দিস আমাকে 2-2.5 ঘন্টা। আচ্ছা চলো আমরা শুরু করি। আচ্ছা, আজকে আলোচনা করব আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা, ব্যাপারটা কি আগে প্রসেসটা দেখো। ধরো একটা এলিমেন্ট আছে এ, তাকে আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় তুমি নিয়েছো, সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে এ মাইনাস তৈরি করলো এবং সেটা গ্যাসিয়াস অবস্থাতেই গেল। তার জন্য যে এনার্জি চেঞ্জটা হচ্ছে তাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি, তাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে দিস ইজ দ্য চেঞ্জ। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি? দিস ইজ দ্য চেঞ্জ ইন এনার্জি when an isolated gaseous atom gains an electron in its outermost shell to form a mononegative anion in its isolated gaseous state. তাহলে কি হলো না, দিস ইজ দ্য চেঞ্জ ইন এনার্জি when an isolated gaseous atom gains an electron in its outermost shell to form a mononegative anion in its isolated gaseous state. যেমন দেখো এফ থেকে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে এম মাইনাস হচ্ছে, বা সিএল গ্যাসিয়াস অবস্থায় নিয়েছো, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সিএল মাইনাস করছে, এইগুলোকে বলা হচ্ছে তোমার ইলেকট্রন, এইগুলোকে বলা হচ্ছে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি, এই এনার্জিটাকে। আর এটাকে যদি তুমি এনার্জি চেঞ্জ না করে এনথালপির চেঞ্জ বলো তখন তাকে ইলেকট্রন গেইন এনথালপি। আগের দিন যেমন আয়নাইজেশন এনার্জি এবং আয়নাইজেশন এনথালপি বলেছিলাম, এনার্জি এবং এনথালপির ডিফারেন্সটা তুমি জেনেছিলে, সেই হিসেবে আয়নাইজেশন এনার্জি এবং আয়নাইজেশন এনথালপির মধ্যে একটা তফাৎ ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, এটা প্রায় 2.5 কিলোজুলের মতো, সেরকমই। ইলেকট্রন গেইন এনথালপি ডিফাইন্ড অ্যাজ দ্য change in enthalpy when an isolated gaseous atom gains an electron in its outermost shell to form a mononegative anion in its isolated gaseous state. তো আগেরটা ছিল চেঞ্জ ইন এনার্জি, এখানে হচ্ছে চেঞ্জ ইন এনথালপি। এখানে ওই একই রকম ভাবে ইলেকট্রন অ্যাফিনিটিটাকে তুমি লিখবে ইলেকট্রন গেইন এনথালপি মাইনাস আরটি। আগের বারে যেমন আয়নাইজেশন এনার্জিটাকে লিখেছিলাম আয়নাইজেশন এনথালপি মাইনাস আরটি, এখানেও ঠিক তাই। ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি মাইনাস আরটি। আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড আরটিটা কত হবে না, 8.314 জুল পার কেলভিন পার মোল। তাকে 298 কেলভিন দিয়ে গুণ করলে, কারণ 25 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, সেখান থেকে 2.47 কিলো জুল পার মোল হবে। তার মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ইলেকট্রন অ্যাফিনিটির যে ভ্যালুটা সেটা হবে ইলেকট্রন গেইন এনথালপি থেকে 2.47 কিলোজুল পার মোল কম, বা উল্টো দিকে ইলেকট্রন গেইন এনথালপিটা হবে ইলেকট্রন অ্যাফিনিটি তার সঙ্গে 2.47 কিলোজুল পার মোল, এটা তোমার যোগ হয়ে যাবে আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর it is sometimes not possible to carry out the above process and hence we cannot determine electron gain enthalpy directly. In that case, Born-Haber cycle helps to determine electron gain enthalpy. আমরা Born-Haber cycle পড়বো, ঠিক আছে? আমরা Born-Haber cycle পড়বো, তখন তুমি দেখবে যে আয়নাইজেশন এনার্জি বলে একটা কথা আছে, সরি সরি ইলেকট্রন অ্যাফিনিটি এই জিনিসটা বা ইলেকট্রন গেইন এনথালপি এই জিনিসটা, আর একটা ল্যাটিস এনার্জি বলে একটা কথা আছে, তুমি দেখবে এই দুটো জিনিস ডিরেক্টলি বাই এক্সপেরিমেন্ট মাপা যায় না। তখন তোমাকে বর্ন-হেবার সাইকেল নামে একটা সাইকেল আছে, সেই সাইকেলটাকে ব্যবহার করে এই কাজটাকে করতে হয়, সেটা আমরা দেখাবো। আর ইউনিট অফ ইলেকট্রন গেইন এনথালপিতে কিলো জুল পার মোল বা কিলো ক্যালোরি পার মোল। এমনিতে জুল পার মোল লিখতে পারো এসআইএ করলে, কিন্তু ভ্যালুগুলো বেশ বেশি হয় বলে উত্তরগুলো মূলত দেখবে কিলো জুল পার মোলে লেখা হয় বা কিলো ক্যালোরি পার মোলে লেখা হয়। এসআইএ করলে বলবে কিলো জুল পার মোল, আর সিজিএসএ করলে বলবে কিলো ক্যালোরি পার মোল। এই ক্যালোরিটা বা আর্টটাকে ইউজুয়ালি সিজিএসএ ব্যবহার করা হয়, আর এসআই হচ্ছে জুল ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে দেখো ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি বলতে কি বোঝো, এটা পরিষ্কার হয়েছে? কোনো অসুবিধা আছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা একটা এনার্জি। হ্যাঁ বলো। এটাও একটা এনার্জি তো? হ্যাঁ, এটাও একটা এনার্জি, এটাও একটা এনার্জি। আচ্ছা, এবারে ফ্যাক্টরস অন হুইচ ইলেকট্রন গেইন এনথালপি ডিপেন্ড। ইলেকট্রন গেইন এনথালপিটা কার কার উপরে নির্ভর করে? প্রথম হচ্ছে অ্যাটমিক সাইজ, স্মলার দ্য সাইড হায়ার উইল বি ইলেকট্রন অ্যাফিনিটি। মানে বেসিক্যালি কি হয়, দেখবি ইউজুয়ালি ইলেকট্রন অ্যাফিনিটিটা নেগেটিভ হয়। নেগেটিভ মানে হচ্ছে যে যখন তোমার কোনো একটা ধর ফ্লোরিন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কি এম মাইনাস তৈরি করে না,
যে বেশি স্টেবিলিটি পায়। বেশি স্টেবিলিটি পেলে এনার্জি কিছুটা বেরিয়ে যাবে। তার মানে কি হচ্ছে যে বাইরের ইলেকট্রনটাকে যত সহজে সে অ্যাট্রাক্ট করতে পারবে ইলেকট্রন গেইন এনথালপি তত বেশি হবে। সেখানে বলা হয়েছে স্মলার দ্য সাইজ, মানে কি বাইরের অ্যাট্রাকশনটা বেশি হবে, হায়ার উইল বি দ্য ইলেকট্রন গেইন এনথালপি। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, হায়ার দ্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হায়ার উইল বি দ্য ইলেকট্রন অ্যাফিনিটি। মানে যত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হবে বাইরের অরবিটালে একটা ইলেকট্রন আসা তত সহজ হবে, সেখানে ইলেকট্রন গেইন এনথালপিটা বেশি হবে। স্কিনিং এবিলিটি অফ অরবিটাল, লোয়ার দ্য স্কিনিং কনস্ট্যান্ট অর শিল্ডিং কনস্ট্যান্ট, হায়ার উইল বি জেড এফেক্টিভ, হায়ার উইল বি ইলেকট্রন অ্যাফিনিটি। দেখো তোমরা জানো যে জেড এফেক্টিভটা যে জেড মাইনাস সিগমা, আগের দিন আমি বলেছিলাম জেডটা হচ্ছে জেড এফেক্টিভটা যে জেড মাইনাস সিগমা, যেখানে সিগমা হচ্ছে স্কিনিং কনস্ট্যান্টটা। তাহলে যার যে অরবিটালের স্কিনিং কনস্ট্যান্টটা বা শিল্ডিং কনস্ট্যান্টটা যে বেশি, অর্থাৎ যার পেনিট্রেশন পাওয়ার বেশি, তার স্কিনিং কনস্ট্যান্ট বা শিল্ডিং কনস্ট্যান্ট হচ্ছে বেশি হবে, তার ক্ষেত্রে জেড এফেক্টিভটা কম হবে। আর জেড এফেক্টিভ কমে গেলে হচ্ছে এফেক্টিভ মানে এফেক্টিভ নিউক্লিয়ার কমে গেলে হচ্ছে আয়নাগের এনার্জিটা কমে যাবে। বা উল্টো দিকে যদি পেনিট্রেশন পাওয়ারটা কম হয় তাহলে স্কিনিং কনস্ট্যান্ট বা শিল্ডিং কনস্ট্যান্টটা কম হবে, তখন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেশি হবে, তখন ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হবে। আর স্কিনিং কনস্ট্যান্টের যে অর্ডারটা, তুমি জানো এস এর স্কিনিং কনস্ট্যান্ট বেশি দেন পি দেন ডি দেন এ, এটা তোমার জানা আছে। পেনিট্রেশন পাওয়ার অফ দ্য অরবিটাল, যে কথাটা অলরেডি বলে গেলাম, হায়ার দ্য পেনিট্রেশন পাওয়ার হায়ার উইল বি দ্য স্কিনিং কনস্ট্যান্ট, লোয়ার উইল বি জেড এফেক্টিভ অ্যান্ড লোয়ার উইল বি ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে যার পেনিট্রেশন পাওয়ার যত বেশি, তুমি জানো এস অরবিটালের পেনিট্রেশন পাওয়ার সবচেয়ে বেশি, তার স্ক্রিনিং কনস্ট্যান্ট তত বেশি হবে, তার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যেটা হচ্ছে জেড মাইনাস সিগমা সেটা তত কম হবে, আর জেড এফেক্টিভ যত কম হবে ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে তত বেশি হবে। আর ইলেকট্রনিক কনফিগারেশন, স্টেবিলিটি অর্ডার তুমি জানো যে ফুলফিল, হাফ ফিল, ইনকমপ্লিটলি ফিল। যদি ফুলফিল অরবিটাল থাকে সেখানে ইলেকট্রনটা ঢুকতে চাইবে না, তারপরে হাফ ফিল, তারপরে ইনকমপ্লিটলি ফিল। মানে ইনকমপ্লিটলি ফিল হলে সহজে ইলেকট্রন নিতে চায়, হাফ ফিল হলে অনেক কষ্ট করে নেয়, ফুল ফিল হলে নিতেই চায় না। হায়ার দ্য স্টেবিলিটি অফ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ এ মাইনাস, হায়ার উইল বি দ্য ইলেকট্রন অ্যাফিনিটি। মানে এ থেকে যখন এ মাইনাস হচ্ছে, এ মাইনাসটা যত বেশি স্টেবল হবে তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি তত বেশি হবে। যদি ধরো একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে যে ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন পেলো, তা সেটা পছন্দ করছে, সেখানে ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হয়ে যাবে। এটা তো দেখো, তাহলে পাঁচটা ফ্যাক্টর যার উপরে তোমার ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি নির্ভর করে। প্রথমে অ্যাটমিক সাইজ, সাইজ ছোট হলে বাইরে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বেশি, সেই ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হলে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে। স্কিনিং কনস্ট্যান্ট বেশি হওয়া মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম হবে, তখন এটা কমে যাবে, ইলেকট্রন অ্যাফিনিটিটা কমে যাবে। পেনিট্রেশন পাওয়ার যত বেশি হবে স্কিনিংটা তত বেশি হবে, জেড এফেক্টিভ তত কম হবে, তত কম ইলেকট্রন অ্যাফিনিটি হবে। আর ইলেকট্রনিক কনফিগারেশন যদি এ থেকে এ মাইনাস হচ্ছে, এ মাইনাসের যদি কোনো স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হয়, যেমন ধরো ফুল ফিল বা হাফ ফিল, তখন করসপন্ডিং ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হবে। এটা বোঝা গেল? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, সেই হিসেবে তুমি যদি কোনো একটা পিরিয়ড বরাবর বাঁদিক থেকে ডান দিকে যায়, অ্যালাং দ্য পিরিয়ড যদি বাঁদিক থেকে ডান দিকে যায় ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করে, আর অ্যালাং দ্য গ্রুপ যদি উপর থেকে নিচের দিকে যায় তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করে। তাই বাঁদিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করবে, উপর থেকে নিচে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি তোমার ডিক্রিজ করবে। ঠিক আছে? এই কারণ তুমি ওই একই অর্ডারটা ছিল মোটামুটিভাবে তোমার আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে, আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে একই রকম ব্যাপার। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে যেমন আয়নাইজেশন এনার্জি বাড়ে, তেমন ইলেকট্রন অ্যাফিনিটিও বাড়ে। আর উপর থেকে নিচের দিকে যখন যাচ্ছ তখন কি হচ্ছে, একটা করে সেল বেড়ে যাচ্ছে, মানে অরবিট বেড়ে যাচ্ছে, এন এর ভ্যালু এক করে বেড়ে যাচ্ছে। অর্থাৎ বাইরের অরবিটালটা নিউক্লিয়াস থেকে দূরে চলে যাচ্ছে, যত দূরে যাবে তোমার বাইরের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটা কমে যাবে, অ্যাট্রাকশন কমে গেলে তোমার ইলেকট্রন অ্যাফিনিটিটা তোমার ডিক্রিজ করবে। তাহলে এইটা জেনারেল ট্রেন্ডটা হচ্ছে এই, যে পিরিয়ডিক টেবিলে বাঁদিক থেকে ডান দিকে গেলে, অর্থাৎ একটা পিরিয়ড বরাবর যখন বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছি তখন ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করে, আর কোনো একটা গ্রুপ বরাবর যখন উপর থেকে নিচের দিকে যাচ্ছে তখন ইলেকট্রন অ্যাফিনিটিটা তোমার ডিক্রিজ করবে। আচ্ছা, এবারে কিছু এক্সেপশন তো থাকেই, সেই এক্সেপশনগুলো আমরা পরে বলছি। যেমন ধরো আমি যদি জেনারেল ট্রেন্ডটাকে দেখি, ধরো তুমি এই হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন,
তাহলে হাইড্রোজেন থেকে ফ্লোরিন গেলে দেখো দেখে মনে হচ্ছে কি বাড়ছে, ঠিক আছে। হাইড্রোজেন থেকে যখন ফ্লোরিন যাচ্ছে তখন জিনিসটা বাড়ছে, নিয়নে গিয়ে একদম কমে গেল। আবার সোডিয়াম থেকে দেখো ক্লোরিনে যাচ্ছে, দেখো ইউজুয়ালি বাড়ছে। পটাশিয়াম থেকে ব্রোমিনে যাচ্ছে, বাড়ছে। রুবিডিয়াম থেকে তোমার আস্তে আস্তে যাচ্ছে, সেগুলো যে বাড়ছে, মানে শেষে কয়েকটা যা বলে দেওয়া হয়েছে। তাহলে দেখো প্রথমে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আর একটা জিনিস প্রথমে, আচ্ছা প্রথমে এইটা একটুখানি বলে নিই। তা দেখো এইখানে এই যে হাইড্রোজেনের পরে হিলিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি হঠাৎ করে কমে গেল। দেখো এই হিলিয়াম, নিয়ন, আর্গন, এই যে এরা, এই যে ক্রিপ্টন, জেনন, মানে ইনার্ট গ্যাস যারা, ইনার্ট গ্যাসের ক্ষেত্রে আয়ন ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা হচ্ছে প্রচন্ড বেশি হয়। তাহলে এখানে দেখছো জেনারেল ট্রেন্ডটা তুমি বলছো পারে, কিন্তু প্রচুর এক্সেপশন, জিগজ্যাগ জিগজ্যাগ টাইপের দেখতে হচ্ছে। হাইড্রোজেন থেকে হিলিয়ামে কমলো, হিলিয়ামে থেকে লিথিয়ামে আবার বেড়ে গেল, লিথিয়াম থেকে বেরিলিয়ামে কিন্তু কমে গেল, বোরনে বাড়ছে, কার্বনে বাড়ছে, আবার নাইট্রোজেনে কমে গেল, অক্সিজেনে বাড়ছে, ফ্লোরিনে বাড়ছে। তাহলে এই 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 জায়গাগুলো একটুখানি বোঝার চেষ্টা করি যে এই এক্সেপশনগুলো কেন আসছে। প্রথমে যে জিনিসটা দিয়ে আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে যে যে ইলেকট্রন অ্যাফিনিটি ফর ইনার্ট গ্যাস উইল বি ইলেকট্রন অ্যাফিনিটি অফ ইনার্ট গ্যাস ইজ মিনিমাম, আর ইলেকট্রন অ্যাফিনিটি অফ হ্যালোজেন উইল বি ম্যাক্সিমাম। আচ্ছা, এইটা একটুখানি প্রথমে, মানে এই যেগুলো 1 মিনিট। আচ্ছা, আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি ফর ইনার্ট গ্যাস উইল বি মিনিমাম, এটা কেন হচ্ছে সেটা বলো তো দেখি। কেন ইনার্ট গ্যাসগুলোর একটা পেজ এখানে আমি জুড়ে দিলাম 1 মিনিট। দেখো এইখানে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যে ইনার্ট গ্যাস ধরো হিলিয়াম বলো, নিয়ন বলো, আর্গন বলো, ক্রিপ্টো বলো, সব নিচে আছে। তাহলে এইখানে আমি যে কথাটা বলে দিচ্ছি, ইলেকট্রন অ্যাফিনিটি অফ ইনার্ট গ্যাস উইল বি মিনিমাম, এটা কেন বলো তো? বলো। এটা ফুলফিল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ফর ইনার্ট গ্যাস there is fulfilled electronic configuration which is very stable। যেমন ধরো আমি হিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, হিলিয়ামের দুটো ইলেকট্রন থাকে, সেটা 1s2, মানে n ইকুয়াল টু 1-এ জাস্ট একটাই অরবিটাল থেকে 1-এ সেটা ফুলফিল হয়ে গেছে। মানে এটা তুমি দেখো, তাহলে এখানে হচ্ছে তোমার এটা পুরো 1s-এ দুটো ইলেকট্রন পুরো তোমার ফুলফিল হয়ে গেছে। নিয়নে যে 10টা ইলেকট্রন আছে, 1s2, 2s2, 2p6, তাহলে দেখো এখানে 2s-এ দুটো ইলেকট্রন, আর 2p-তে যে 6টা ইলেকট্রন থাকতে পারে সেই 6টাই পুরো ফিল আপ আছে। এইটা বা আর্গন যখন তুমি কনসিডার করছো, তার 18 যে ইলেকট্রন, 18টা ইলেকট্রন 1s2, 2s2, 2p6, 3s2, 3d, 3s2, 3p6, 3d ফাঁকা এখানে, 3p6। দেখো আউটার মোস্টে কি হচ্ছে না, 3s-এ দুটো ইলেকট্রন সে ফুলফিল করে দিয়েছে, বা এখানেও দেখো বেসিক্যালি তোমার ফুলফিল হচ্ছে। তাহলে যেটা ইনার গ্যাস, মানে ফর ইনার গ্যাস দেয়ার ইজ এ ফুলফিল electronic configuration which is very stable, তাহলে hence it, বা hence they do not, hence they do not prefer to accept electron, hence they show very high electron affinity। ঠিক আছে, বোঝা গেল? হয়েছে?
বুঝতে পেরেছো তো? হ্যাঁ আচ্ছা, ফর হ্যালোজেন্স কি হচ্ছে এটা খেয়াল করো। ধরো ফ্লোরিন, ফ্লোরিনের 9টা ইলেকট্রন, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p5, এইটা। আচ্ছা, এবারে যখন তুমি এ মাইনাস করলে তখন তো ইলেকট্রন 10টা হয়ে গেল। যখনই 10টা হয়ে যাচ্ছে 1s2, 2s2, 2p6 হলো। তাহলে দেখো, তাহলে এ মাইনাস যখন তুমি করছো, এ মাইনাস যখন তুমি করছো সেটা হচ্ছে ইনকমপ্লিটলি ফিল্ড। ইনকমপ্লিটলি ফিল্ড বলে এই ইলেকট্রনিক কনফিগারেশনটা লেস স্টেবল। যখন এইটা আসছো ফুল ফিল্ড, রাদার হচ্ছে ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন, ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন, এটা হচ্ছে ভেরি, এটা হচ্ছে ভেরি স্টেবল, ভেরি স্টেবল। তার মানে কি, যখন এফ গ্যাসেস অবস্থায় নিয়ে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে যখন এ মাইনাস গ্যাস তৈরি করলো, এটা যে ফেভারেবল প্রসেস, মানে এই প্রসেসটাকে দারুণভাবে পছন্দ করছে, এই প্রসেসটা ফেভারেবল। কারণ এফ এর তুলনায় এফ মাইনাস আর ইলেকট্রনিক কনফিগারেশনটা বেশি স্টেবল, সেখানে এফ একটা ইলেকট্রন করে যদি এফ মাইনাস তৈরি করে, এটা ফেভারেবল প্রসেস হচ্ছে। তা ফেভারেবল যদি প্রসেস হয় তাহলে এই প্রসেসটা সহজে ঘটবে, সেখানে ইলেকট্রন অ্যাফিনিটি ইজ ভেরি হাই। এবং দেখো এইখানে তুই পরিষ্কার দেখতে পাচ্ছ যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, হ্যাঁ, এগুলো যে আয়োডিন এখানে থাকবে, তাই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এরা সব হ্যালোজেন, তাদের দেখো ম্যাক্সিমাম আয়নাইজেশন এনার্জি থাকছে, ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে। আর এদিকে দেখো নিয়ন, আর্গন, ক্রিপ্টন এরা সব ইনার গ্যাস, তাদের হচ্ছে মিনিমাম আয়নাইজেশন এনার্জিটা থাকছে। সেটা এখানে বলা হয়েছে যে হ্যালোজেন ফর দ্য, মানে সরি, ইলেকট্রন অ্যাফিনিটি ফর দ্য inner gases will be the minimum, আর ইলেকট্রন অ্যাফিনিটি ফর দ্য হ্যালোজেন উইল বি দ্য ম্যাক্সিমাম। এ দুটো বুঝতে পারলে? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবারে দেখো তুমি কি বলেছো না, বাঁ দিক থেকে যখন তুমি ডান দিকে যাচ্ছ তখন আয়নাইজেশন এনার্জিটা ইউজুয়ালি কি বলেছে না, বাড়ার কথা। আচ্ছা, এবার তুমি লিথিয়াম থেকে খেয়াল করে দেখো, লিথিয়াম থেকে তো বাড়ার কথা, লিথিয়াম থেকে যখন বেরিলিয়ামে গেলাম এটা কমে গেছে, তাই না? লিথিয়াম থেকে যখন বেরিলিয়ামে গেছো সেটা যে কমে গেছে, কারণ এটা কোথাও লিখেছি কিনা দেখি, না হলে আমি বলে দিচ্ছি। এই যে দেখো, লিথিয়াম থেকে বেরিলিয়ামটা, এটা ভালো করে দেখো, লিথিয়াম থেকে যখন বেরিলিয়ামে যাচ্ছ তখন কি হচ্ছে, ইলেকট্রন অ্যাফিনিটিটা আমি পিরিয়ডিক ট্রেন্ডে কি বলেছিলাম, পিরিয়ডিক ট্রেন্ডে বলেছিলাম যে নর্মাল ট্রেন্ড থেকে এটা হওয়ার কথা, অ্যালং দ্য পিরিয়ড ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করার কথা। কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ কি, লিথিয়াম থেকে যখন বেরিলিয়ামে তুমি আসছো, এটা হচ্ছে বেরিলিয়াম, এটা বেরিলিয়াম, লিথিয়াম থেকে যখন বেরিলিয়ামে আসছো আয়নাইজেশন, সরি, ইলেকট্রন অ্যাফিনিটিটা বাড়ার বদলে কমে গেল। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটিটা কমে গেল কেন? তুমি ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখো, দেখো যখন তুমি লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখছো সেটা 1:2s1, সেটা কি ইনকমপ্লিটলি ফিল, সেখানে হচ্ছে লেস স্টেবল। কিন্তু যখন তুমি এলআই মাইনাস করছো তখন কিন্তু দুটো ইলেকট্রন, চারটে ইলেকট্রন হয়ে গেছে, আরেকটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে 1:2s2 মোর স্টেবল হলো। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু তুমি দেখো এলআই থেকে এলআই মাইনাসে গেলে লেস স্টেবল থেকে মোর স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনে যাচ্ছে। কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, 1:2s2, এটা থেকে ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন মোর স্টেবল, সেখান থেকে যখন আর একটা ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করছে তখন সেই ইলেকট্রনটা যেতে হচ্ছে কোথায়, একদম 2p অরবিটালে যেতে হচ্ছে। 2s এ কিন্তু আর জায়গা নেই, এখানে যখন 2s এ জায়গা ছিল সেখানে সব সহজে ঢুকে যেতে পারে, বেশ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছিল। কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো, তোমার যখন 1:2s2 থেকে আর একটা এক্সট্রা ইলেকট্রন নিয়ে যখন বি মাইনাস হয়ে যাবে তখন কিন্তু সেই ইলেকট্রনটা 2p-তে যেতে হচ্ছে। 2s এর থেকে 2p বেশি এনার্জি, মানে কি অনেকটা বেশি এনার্জি দিলে তবে বি থেকে বি মাইনাসে যাবে, সেখানে দেখো এটা লেস স্টেবল। তাহলে তুমি খেয়াল করে দেখো যে লিথিয়ামের ক্ষেত্রে যখন এলআই থেকে এলআই মাইনাস হচ্ছে, মানে এলআই তোমার এটা গ্যাসিয়াস অবস্থায় নিয়েছো, থেকে এইখানে এলআই মাইনাসটা গ্যাসিয়াস অবস্থায় গেল, বা বেরিলিয়ামটা তুমি গ্যাসিয়াস অবস্থায় নিয়েছো, বেরিলিয়াম মাইনাস তোমার গ্যাসিয়াস অবস্থায় গেল।
তাহলে এক্ষেত্রে লেস স্টেবল থেকে স্টেবলে গেল, এক্ষেত্রে মোর স্টেবল থেকে লেস স্টেবলে গেল। তাহলে লেস স্টেবল থেকে স্টেবলে যদি যায় তাহলে তার ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হবে। সেখানে কি হবে না, তোমার লিথিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হচ্ছে, বেরিলিয়ামের কিন্তু তোমার কম হচ্ছে। এই যে ইলেকট্রন অ্যাফিনিটি ফর বেরিলিয়াম উইল বি লেস দ্যান লিথিয়াম। বুঝতে পারলে কেন? পরিষ্কার? এটা পরিষ্কার? হ্যাঁ ঠিক আছে তো? আচ্ছা, এবার দেখো বেরিলিয়াম থেকে বোরন, বোরন থেকে কার্বন গেলে কোনো অসুবিধা নেই। তার কারণ এই বেরিলিয়াম থেকে বোরনে বাড়বে, বোরন থেকে কার্বনে বাড়বে, কারণ একটা পিরিয়ডিক টেবিল যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটিটা বাড়ে। বেরিলিয়াম থেকে বোরন গেল, বোরনের থেকে তোমার কার্বন গেলে, কার্বনের পরে যেটা আরো বাড়া উচিত ছিল, কার্বনের পরে নাইট্রোজেনে হঠাৎ করে কমে গেল। কেন কমে গেল? দেখো, খেয়াল করে দেখো। তুমি যখন কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখছো 1:2:2p2, এইটা ইনকমপ্লিটলি ফিল ইলেকট্রনিক কনফিগারেশন লেস স্টেবল। সি মাইনাস যখন করছো আর একটা ইলেকট্রন চলে এলো, সেটা হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন দিল, সেটা কিন্তু মোর স্টেবল হলো। ফারাজ নাইট্রোজেন 7-এর ক্ষেত্রে অলরেডি হাফ ফিল ছিল, মোর স্টেবল, কিন্তু আরেকটা ইলেকট্রন যখন চলে এলো সে কিন্তু ইনকমপ্লিট ফিল বা লেস স্টেবলে গেল। তাহলে এখানে লেস স্টেবল থেকে স্টেবলে যাচ্ছে, সেখানে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে? বেশি হবে। নাইট্রোজেনের ক্ষেত্রে মোর স্টেবল থেকে লেস স্টেবলে যাচ্ছে, সেখানে ইলেকট্রন অ্যাফিনিটিটা কম হবে, এবং সেটা রিফ্লেক্টেড হয়েছে ডেটাতে। দেখো যখন তোমার এই যে দেখো ডেটাটা কিভাবে হয়েছে, যখন তোমার কার্বন থেকে নাইট্রোজেনে যাচ্ছ, ইলেকট্রন অ্যাফিনিটিটা বাড়ার বদলে তোমার কমে গেছে। তারপরে নাইট্রোজেন থেকে অক্সিজেন, অক্সিজেন থেকে ফ্লোরিনে অ্যাজ ইউজুয়াল ট্রেন্ডটা তোমার থাকছে। আচ্ছা, সিমিলার ট্রেন্ড হচ্ছে পরের ক্ষেত্রে। দেখো সোডিয়াম থেকে যখন ম্যাগনেসিয়ামে তুমি এলে তখন কমে গেল, ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম থেকে সিলিকন পর্যন্ত বাড়লো, সিলিকন থেকে ফসফরাস আবার কমে গেল, ফসফরাস থেকে তোমার ফসফরাস, সালফার, ক্লোরিন তোমার বাড়ছে। তাহলে এই যে ট্রেন্ডটা দেখো, এই ট্রেন্ডটা এখানে কিন্তু আছে। তাহলে এই যে তাহলে এক্সপ্লেন করবে কি করে? তুমি ইলেকট্রনিক কনফিগারেশন গুলোকে দেখবে, দেখবে যে লেস স্টেবল থেকে স্টেবল হচ্ছে না, মোর স্টেবল থেকে লেস স্টেবল হচ্ছে। মোর স্টেবল থেকে লেস স্টেবল হলে সেটা সে পছন্দ করে না, সেখানে ইলেকট্রন অ্যাফিনিটিটা কম হবে। আর লেস স্টেবল থেকে মোর স্টেবল করলে সেটা সে পছন্দ করছে, সেই ইলেকট্রন অ্যাফিনিটিটা তোমার বেশি হবে। বোঝা গেল? ঠিক আছে? হ্যাঁ তাহলে এই এক্সেপশন গুলো বিশেষ করে মনে রাখবে। আচ্ছা দেখো, এই ডেটাগুলো যা বলা হচ্ছে যে একটা এলিমেন্ট লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রিক অ্যাসিড, ফ্লোরিন। দেখো লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটিটা কিলোজুল পার মোলে এটা পজিটিভ 59.6, পজিটিভ মানে সেটা সে পছন্দ করছে। আর বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো ওটা নেগেটিভ হয়ে গেল, কারণ বেরিলিয়ামের ক্ষেত্রে পছন্দই করছে না। বোরনের ক্ষেত্রে পছন্দ করছে, কার্বনের ক্ষেত্রে পছন্দ করছে, নাইট্রোজেনের ক্ষেত্রে পছন্দ করছে না, -7 হয়ে গেল। অক্সিজেনের ক্ষেত্রে পছন্দ করছে, ফ্লোরিনের ক্ষেত্রে সে পছন্দ করছে, নিয়নের ক্ষেত্রে সে পছন্দ করছে না। তার কারণটা হচ্ছে অলরেডি নিয়নের কাছে ইলেকট্রনিক কনফিগারেশন সে হয়ে আছে, সে বাইরে কেন একটা বা এক্সট্রা ইলেকট্রন দেবে, সেটা নেগেটিভ হয়েছে। পিরিয়ডিক 2টা দেখো এই অর্ডারটা তোমার মেনটেন করছে। তাহলে এই যে ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ মানে হচ্ছে ওই প্রসেসটা সে পছন্দ করছে, অর্থাৎ এ গ্যাস থেকে এ মাইনাস গ্যাস এই হওয়াটা সে পছন্দ করছে। আর ইলেকট্রন অ্যাফিনিটি নেগেটিভ মানে ওই প্রসেসটা পছন্দ করছে না, বা রিভার্স প্রসেসটা পছন্দ করছে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু পজিটিভ আর নেগেটিভ, এই ডেটাটা তুমি খেয়াল রাখবে যে তোমার লেস স্টেবল থেকে মোর স্টেবল যদি হয়, এফ থেকে এফ মাইনাস করলে সে স্টেবিলিটি পায়, কিন্তু নিয়ন থেকে এনি মাইনাস করলে সে কোনোভাবেই স্টেবিলিটি পাবে না। সেখানে এফ থেকে এম মাইনাস সে পছন্দ করছে বলে সেটা তোমার ইলেকট্রন অ্যাফিনিটিটা তোমার বেশি হয়ে গেল। কিন্তু নিয়নের ক্ষেত্রে অলরেডি ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে থাকে, দারুণ স্টেবল, সে একটা ইলেকট্রন নিয়ে রাখবে কোথায়? সেখানে সে পছন্দ করবে না, সেখানে তার ইলেকট্রন অ্যাফিনিটিটা নেগেটিভ হয়ে গেল। তাহলে দেখো গ্রুপ পিরিয়ড 2 তে অর্ডারটা পরিষ্কার। পিরিয়ড 2 এর এই ডেটাগুলো এবং অর্ডারটা পরিষ্কার তো, কোনো অসুবিধা নেই তো? হ্যালো? না স্যার। হ্যাঁ, এটা। আচ্ছা, এবারে চলে এসো পিরিয়ড। আপনি যে এই পেজটা একবার লিখলেন এটা দেখান তো। যেটা লিখলাম এটা, ওপরে লিখেছেন হ্যান্স দে শো ভেরি হাই ইলেকট্রন অ্যাফিনিটি, ওটা হাই হবে নাকি? না না না, ভেরি লো, মানে মিনিমাম।
মানে হ্যালোজেন গুলো ভেরি হাই, এটা ভেরি লো, মিনিমাম, মানে অলরেডি স্টেবল আছে, তাই না? সে আর একটা ইলেকট্রন নিতে তার বয়ে গেছে, সে ইলেকট্রন নেবে না, তো এটাই মোস্ট স্টেবল। স্টেবল থেকে আনস্টেবল কেন যাবে? সেখানে লো ইলেকট্রন অ্যাফিনিটি, আর হ্যালোজেনের ক্ষেত্রে হাই ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, এবারে এই প্রায় একই রকমের একটা ট্রেন্ড তুমি দেখতে পাবে যখন তুমি পিরিয়ড থ্রিতে যাচ্ছ। সোডিয়ামের পরে ম্যাগনেসিয়ামে দেখো কমে গেছে বলে এটা নেগেটিভ হয়েছে, তাহলে অ্যালুমিনিয়ামে বাড়লো, সিলিকনে বাড়লো, হ্যাঁ, ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে মানে সিলিকন থেকে ফসফরাসের ক্ষেত্রে কমে গেছে। দেখো সিলিকন থেকে যখন ফসফরাস হয়েছে, আমি দেখিয়েছিলাম ছবিতে তোমার, সিলিকন থেকে ফসফরাস হলে দেখো কমে যাচ্ছে এটা। তারপরে সালফারে বাড়লো, ক্লোরিনে বাড়লো, আর্গনে বাড়লো, ইত্যাদি। আচ্ছা, এবারে এই জায়গাটা খেয়াল করো, এখানে দেখো ফ্লোরিন আর ক্লোরিন, ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি 328 কিলোজুল পার মল, ক্লোরিনের হচ্ছে 349 কিলোজুল পার মোল। আচ্ছা, আমি পরবর্তীকালে ইলেকট্রোনেগেটিভিটি দেখবো যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি দেন ক্লোরিন, কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে অর্ডারটা পাল্টে গেছে। তাহলে ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন ক্লোরিন, বা ক্লোরিন হ্যাজ হায়ার ইলেকট্রন অ্যাফিনিটি দেন ফ্লোরিন, এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। মানে কেন ফ্লোরিন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এম মাইনাস হতে যতটা পছন্দ করে, ক্লোরিন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সি এল মাইনাস হতে বেশি পছন্দ করে। দুজনই হ্যালোজেন, দুজনেরই পি অরবিটালে 5টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন পেলে সে ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। ফ্লোরিন হচ্ছে তোমার নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন পাবে, ফ্লোরিন হচ্ছে আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। তাহলে এবারে ফ্লোরিন এবং ক্লোরিন, ফ্লোরিন যদিও বা মোর ইলেকট্রোনেগেটিভ, কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিনটা বেশি কেন? আচ্ছা, আমি ইলেকট্রোনেগেটিভিটি পরের দিন পড়াবো, আগে তুমি ইলেকট্রন অ্যাফিনিটির ব্যাপারটা দেখে নাও। যখন এফ একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এম মাইনাস হচ্ছে, ফ্লোরিনের সাইজ তো খুব ছোট, সেখানে যেটা হচ্ছে একটা ছোট জায়গায় এক্সটা যখন একটা নেগেটিভ চার্জ চলে এলো, সেখানে প্রচুর ইন্টার ইলেকট্রনিক রিপালশন হবে। আর হয় ক্লোরিনের সাইজ তো বড়, তার সর্ববহিষ্ঠ কক্ষে আর একটা ইলেকট্রন যদি চলে আসে, তাহলে কিন্তু তোমার সে ওটা মানে মানে অতটা রিপালশন সে ফেস করছে না। তাহলে যখন এফ থেকে এম মাইনাস হচ্ছে, তখন ফ্লোরিনের সাইজ ছোট হয়ে যাওয়ার জন্য সর্ববহিষ্ঠ কক্ষে আর একটা ইলেকট্রন চলে এলে ইন্টার ইলেকট্রন রিপালশন বেড়ে যায়। আর ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু সাইজ বড় বলে তার বাইরে একটা ইলেকট্রন চলে আসার পরে ইন্টার ইলেকট্রন রিপালশনটা সেই লেভেলে বাড়তে পারে না। সেখানে ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ক্লোরিন, কিন্তু ক্লোরিন হ্যাজ হায়ার ইলেকট্রন অ্যাফিনিটি দ্যান ফ্লোরিন। এটা বোঝা গেল ক্লোরিন আর ক্লোরিনের কেন ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের বেশি দ্যান ফ্লোরিন। ঠিক আছে? ক্লোরিনেরটা আগে বলুন। এই যে ক্লোরিনের সাইজ বড়, এই যেখানে লিখেছি দেখো, এফ থেকে যখন এফ মাইনাস হচ্ছে, ক্লোরিন থেকে সিএল মাইনাস হচ্ছে, এবারে ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের সাইজ বড়। হ্যাঁ, ফ্লোরিনের ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আপ টু এন ইকুয়াল টু 2 পর্যন্ত আছে, আর ক্লোরিনের ক্ষেত্রে আপ টু 3 পর্যন্ত আছে। তাহলে এন ইকুয়াল টু 2 পর্যন্ত থাকলে সে বড় হবে, নাকি এন ইকুয়াল টু 3 পর্যন্ত হলে বড় হবে? এন ইকুয়াল টু 3 পর্যন্ত হলে বড় হবে। এবার ফ্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, সাইজটা ছোট, এবার এর থেকে যখন এম মাইনাস হচ্ছে, তার মানে কি একটা অ্যাডিশনাল ইলেকট্রন তো ঢুকে গেল। একটা অ্যাডিশনাল ইলেকট্রন ঢুকলে প্রচুর ইন্টার ইলেকট্রনিক রিপালশন হবে, মানে ইলেকট্রন একটা ইলেকট্রন আরেকটা রিপেল করবে দারুণভাবে, কারণ সাইজটা ছোট বলে। আর ক্লোরিনের ক্ষেত্রে লার্জার সাইজ যদি হয়, তাহলে মানে তার ওই যে তার লো এনার্জি ভেকেন্ট ডি অরবিটাল আছে, মানে এই যে ক্লোরিনের ক্ষেত্রে যেমন তুমি সিএস থ্রিপি করে তখন থ্রিডিও ছিল, হ্যাঁ, তাহলে ইট হ্যাজ লো এনার্জি ভেকেন্ট ডি অরবিটাল, তাহলে ইট ক্যান ইজিলি অ্যাকোমোডেট দ্য অ্যাডেড ইলেকট্রন, মানে সাইজটা বড় হয়ে যাওয়ার জন্য তোমার ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা অত বেশি হচ্ছে না। এছাড়া তার লো এনার্জিতে ভেকেন্ট অরবিটাল থেকে যাওয়ার জন্য একটা ইলেকট্রনকে তার অ্যাকসেপ্ট করে নিতে খুব একটা অসুবিধা হচ্ছে। ঠিক আছে? তা ফ্লোরিনের থেকে ক্লোরিনের কেন ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি, বুঝতে পারলে? হ্যাঁ। আর এই ট্রেনটা কিন্তু সবেতেই আছে। দেখো অক্সিজেন সালফার তুমি কম্পেয়ার করো, অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটি যেখানে 141, সালফারের হচ্ছে 200, মানে ফ্লোরিনের নিচে আছে ক্লোরিন, অক্সিজেনের নিচে আছে সালফার, নাইট্রোজেনের নিচে ফসফরাস আছে। দেখো নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি যেখানে -7 কিলোজুল পার মোল, ফসফরাসের সেখানে হচ্ছে 72 কিলোজুল পার মোল। তাহলে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান সালফার। তারপরে হচ্ছে তোমার এই যে তোমার তোমার ও সরি, মানে এটা মানে কোশ্চেনটা হচ্ছে এরকম, মানে আগের মতো কোশ্চেন, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন সালফার, বাট ইলেকট্রন অ্যাফিনিটি অফ সালফার
is higher than oxygen. এইটাকে যখন তুমি এক্সটেন্ড করবে একরকম ভাবে এক্সটেন্ড করলে, কারণ অক্সিজেন থেকে সালফারের সাইজ বড় হয়ে যাওয়ার জন্য তার পক্ষে একটা ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে ইন্টার ইলেকট্রন রিপালশন অত বেশি হচ্ছে না, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে সাইজ ছোট হওয়ার জন্য যখন অক্সিজেন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো প্রচুর ইন্টার ইলেকট্রনিক রিপালশন হচ্ছে। ঠিক আছে, সেই জন্য ও মাইনাসের তুলনায় এস মাইনাস মানে ও ও ও অক্সিজেনে একটা ইলেকট্রন নেওয়ার বদলে সালফার একটা ইলেকট্রন নেওয়া হচ্ছে না, সহজ হচ্ছে। আর নাইট্রোজেন ফসফরাসের ক্ষেত্রে একই লজিক, যে নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ফসফরাস। হ্যালো 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 স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একবার মানে ডিসকানেক্টেড হয়ে গেছিল। আচ্ছা, এইটা তো শুনেছো তাই তো, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান সালফার, বাট ইলেকট্রন অ্যাফিনিটি অফ সালফার ইজ হায়ার দ্যান অক্সিজেন। কি লজিক হচ্ছে, নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ফসফরাস, বাট ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফসফরাস ইজ হায়ার দ্যান নাইট্রোজেন। তাহলে ফ্লোরিন এবং ক্লোরিনের যে এক্সপ্লানেশন, এক্ষেত্রে এক্স্যাক্টলি এক এক্সপ্লানেশন, মানে জাস্ট যেটা অক্সিজেন থেকে সালফারের সাইজ বড়, নাইট্রোজেন থেকে ফসফরাসের সাইজ বড়, ক্লোরিন থেকে ক্লোরিনের সাইজ বড়। তাহলে ফ্লোরিন যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, বা অক্সিজেন যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, বা নাইট্রোজেন যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, এর সাইজ ছোট হওয়ার জন্য দারুণ স্ট্রং ইন্টার ইলেকট্রন রিপালশন হবে, সেটা সে পছন্দ করবে না। হয় মানে ক্লোরিন বা সালফার বা ফসফরাস যদি তুমি কনসিডার করো, সাইজ বড় হয়ে যাওয়ার জন্য একটা ইলেকট্রন ঢোকার পরেও হচ্ছে অত বেশি ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা হবে না। বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা চলো এবারে আমি আমি ইলেকট্রোনেগেটিভিটিটা পরের দিন পড়াবো। তাহলে একটা কোশ্চেন সেখানে দিয়েছি যে ডিফারেন্সেস বিটুইন ইলেকট্রন গেইন এনথালপি অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, প্রথমে ইলেকট্রন গেইন এনথালপিটা কি? ইলেকট্রন গেইন এনথালপি ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি when a neutral atom or a molecule gains an electron from outside. আর ইলেকট্রোনেগেটিভিটিটা কি? ইজ দ্য এবিলিটি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট এ শেয়ার পেয়ার অফ ইলেকট্রন। আমি এটা পরে ভালো করে বলবো। যে ধরো HCl একটা বন্ড, এই বন্ডটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তো HCl এই কোভ্যালেন্ট বন্ডটা যখন তৈরি হয়েছিল, তখন হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছিল, ক্লোরিন একটা ইলেকট্রন দিয়েছিল, এবং তারা মেনে নিয়েছিল যে যখন দরকার পড়বে, মানে ওই ইলেকট্রনের প্রতি দুজনেরই অধিকার আছে, যখন যার দরকার পড়বে সে দুটো ইলেকট্রনকে তখন ব্যবহার করতে পারবে। কিন্তু বাস্তবে কি দেখা গেল, যে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে যে পেয়ার্ড যে দুটো ইলেকট্রন আছে বন্ডেড, সেইটা ক্লোরিন বেশি ব্যবহার করে ফেলছে তখন হাইড্রোজেন। তার মানে কোভাললি বন্ডেড ইলেকট্রনগুলোকে ক্লোরিন তার নিজের দিকে বেশি টেনে নিচ্ছে। তাহলে এই যে বন্ডেড ইলেকট্রনকে নিজের দিকে বেশি টেনে নেওয়াটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। সেই হিসেবে ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন।
সেখানে বলা হচ্ছে যখন কোনো একটা বন্ডেড বা শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন থাকবে তখন ইলেকট্রোনেগেটিভিটি ইজ দ্য এবিলিটি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট এ শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন। তাহলে ইলেকট্রন গেন এনথালপির ক্ষেত্রে এটা হচ্ছে পুরোপুরি ইলেকট্রনটাকে নিয়ে এ থেকে এ মাইনাস হয়ে যাচ্ছে, কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে পুরো ইলেকট্রনটা নিচ্ছে না, সে বন্ডের ইলেকট্রনটাকে নিচের দিকে কিছুটা টেনে নিচ্ছে। আর ইট ইজ মেজার্ড ইন কিলোজুল পার মোল, আর ইট ইজ ইউনিটলেস অ্যান্ড ইজ মেজার্ড ভায়া পাউলিং স্কেল। এটা আমি পরে আলোচনা করছি। মানে ইলেকট্রোনেগেটিভিটির আন্ডারে যেগুলো লেখা হচ্ছে অত ভালো বুঝতে পারবে না, সেটা আমি নেক্সট ক্লাসে যখন ইলেকট্রোনেগেটিভিটিটা পড়াবো তখন তোমার পক্ষে বোঝার সুবিধা হবে। It measures the amount of energy, it measures the ability to gain an electron. It can either be negative or positive depending on the atomic electronic configuration that will gain an electron, আর it is always positive। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অলওয়েজ পজিটিভ ধরতে হয়, আর ইলেকট্রন গেইন এনথালপি তুমি দেখবে যদি সেই ইলেকট্রনটাকে নিতে পছন্দ করে তাহলে সেটা পজিটিভ, ইলেকট্রনটাকে নিতে যদি পছন্দ না করে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমি এই ইলেকট্রন গেইন এনথালপির কত প্রপার্টি এখানে বলেছি, তার পাশাপাশি ইলেকট্রোনেগেটিভিটিটাকে লিখেছি। ইলেকট্রোনেগেটিভিটি যেটা এখনো ভালো করে পড়া হয়নি তার পক্ষে বা তোমার পক্ষে বোঝার একটু অসুবিধা হচ্ছে, যেটা পরে পরিষ্কার হবে। কিন্তু কমপ্লিটনেসের জন্য আমি ইলেকট্রন গেইন এনথালপি এবং ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা প্রশ্ন হিসেবে দিয়েছি। আচ্ছা, এবারে দেখো যে প্রশ্নটা অলরেডি আলোচনা করেছি সেটা এখানে আবার বলছি, হোয়াই ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন ইজ লেস দ্যান দ্যাট অফ ক্লোরিন। Why electron affinity of fluorine is less than that of chlorine? কি বলা হয়েছে? Electron affinity of fluorine is less than that of chlorine due to the following reason. Due to small size of fluorine, the added electron creates an unfavorable effect, that is electron repulsion. But for chlorine, this repulsion is less than fluorine as it has bigger size. Our chlorine has vacant low energy d orbital. Hence, electron repulsion decreases and electron delocalization increases. But fluorine has no such low energy vacant d orbital. মানে ক্লোরিনের ক্ষেত্রে ওই n equal to 3 এর আন্ডারেই তোমার d orbital আছে। এবারে তোমার যে ইলেকট্রনটা নিলে তার কিছুটা ইলেকট্রনটাও d orbital পর্যন্ত যদি চলে যায় তাহলে কি হলো, সেই ইলেকট্রনটা স্পেস শেয়ার্ড হয়ে গেল, হ্যাঁ, মানে ডিলোকালাইজড হয়ে গেল। কিন্তু শরীরের ক্ষেত্রে সেরকম কোনো সম্ভাবনা নেই। তো বোঝা গেল কেন ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি দেন ক্লোরিন। কোনো অসুবিধা নেই তো? আচ্ছা আচ্ছা, এইটা দেখো, এই ইনফরমেশনটা আমরা অলরেডি বললাম যে দ্য ইলেকট্রন অ্যাফিনিটি অফ নাইট্রোজেন ইজ নেগেটিভ এক্সপ্লেন। নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে নেগেটিভ। কেন বললাম বলো তো? নাইট্রোজেনের হাফ ফ্রি ইলেকট্রনিক কনফিগারেশন এটা খুব স্টেবল। এবার এই যদি একটা ইলেকট্রন নিয়ে এন থেকে এন মাইনাস হয় তাহলে স্টেবল থেকে আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে, সেটা সে পছন্দ করবে না। ঠিক আছে, সেই জন্য তোমার নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু তোমার নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? তাই ইলেকট্রন অ্যাফিনিটি অফ নাইট্রোজেন নেগেটিভ কেন? আচ্ছা, এবার হ্যাঁ বলো বলো, কিছু বলছো? আচ্ছা, the electron affinity of gold is very high. Electron affinity of gold is very high কেন? মানে দেখো, গোল্ডের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এরকম, জেনন 5d10 4f14 6s1। তাহলে গোল্ডের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে জেনন হলো 5d10 4f14 6s1, মানে জেনন হচ্ছে 54 আর এখানে হয়ে গেল কত 25 মানে 79। গোল্ডের অ্যাটমিক নাম্বার হচ্ছে 79, তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন 5d4 4f14 6s1। আর এবারে দেখো 6s এর আগে যে 5d এবং 4f অরবিটাল গুলো আছে এদের পেনিট্রেশন পাওয়ার খুব কম, সেই জন্য স্কিনিং এফেক্ট এদের খুব কম। স্কিনিং এফেক্ট 4d এবং 5f মানে 5d এবং 4f তারা কিন্তু ডিফিউজড অরবিটাল, তাদের স্ক্রিনিং করার এবিলিটি বা তাদের পেনিট্রেশন পাওয়ার খুব কম বা স্ক্রিনিং এফেক্ট খুব কম বলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি হবে, প্রচন্ড হাই হয়ে যাবে। আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি প্রচন্ড হাই হয়ে যায় তাহলে কি হবে, সে বাইরে খুব ইজিলি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। সেটাই লেখা হয়েছে। দ্য সাইজ অফ গোল্ড ইজ স্মল ডিউ টু প্রেজেন্স অফ 4f অরবিটাল। 4f অরবিটালের ক্ষেত্রে হচ্ছে লেস শিল্ডিং, হাইলি ডিফিউজড। ডিফিউজ বানানটা হচ্ছে DIFFUSED, ডিফিউজ। ঠিক আছে, তাহলে গোল্ড হ্যাজ ইলেকট্রনিক কনফিগারেশন জেনন 5d10 4f14 6s1,
gold has a very high value of effective nuclear charge. Again, lanthanide contraction effect is maximum for gold, for hence এই যে lanthanide contraction জিনিসটা এখন তুমি বুঝতে পারবে না, তুমি এইভাবে জাস্ট ভাবো যে তুমি এই ল্যান্থানাইড কন্ট্রাক্টের ব্যাপারটা এখন তোমার বুঝতে অসুবিধা হবে, যখন ল্যান্থানাইড পড়াবো তখন তোমাকে ভালো করে বলবো, বা আমি পরে এটা ভালো করে আলোচনা করছি। যেটা হয় যে 4f অরবিটাল যদি থাকে না, তখন কি হচ্ছে, f অরবিটালে একটা ইলেকট্রন ঢুকছে আর কেন্দ্রে প্রোটনেও একটা সংখ্যা ধরো বাড়ছে। এবার f অরবিটালে ইলেকট্রন ঢুকলে সেখানে কিন্তু তোমার ওই স্ক্রিনিংটা অত বেশি বাড়ে না। এবার স্ক্রিনিংটা বাড়ছে না, কিন্তু কেন্দ্রে যদি একটা প্রোটন ঢুকে যায় তাহলে কি হবে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাবে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে গেলে কি হবে না, সাইজটা ছোট হয়ে যাবে। একে বলে ল্যান্থানাইড কন্ট্রাকশন, কারণ ল্যান্থানাইডের ক্ষেত্রেই হচ্ছে 4f অরবিটালটা থাকে। ঠিক আছে, এইটা তাহলে এবারে কি হচ্ছে, এটা কথা হচ্ছে এগেন ল্যান্থানাইড কন্ট্রাকশন এফেক্ট ইজ ম্যাক্সিমাম ফর গোল্ড অ্যান্ড হেন্স জেড স্টার মানে জেড এফেক্টিভ এক্সপিরিয়েন্সড by positively charged nuclei will maximum for gold. This is why electron affinity of gold is very high. তাহলে তুমি কি বলছো না, যেটা বলছো সেটা হচ্ছে যে বাইরে তুমি যে গোল্ড যে আরেকটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে সেটা সে পছন্দ করছে। কেন পছন্দ করছে, কারণটা হচ্ছে যে বাইরের যে অরবিটালে যে ইলেকট্রনটা যদি আসে, সে গোল্ড দিয়ে দারুণভাবে অ্যাট্রাক্টেড হচ্ছে, গোল্ডের নিউক্লিয়ার দিয়ে। কেন অ্যাট্রাক্টেড হচ্ছে, কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা খুব বেশি বলে। এফেক্টিভ নিউক্লিয়ার কেন বেশি, কারণটা হচ্ছে যে এই ভেতরে ইলেকট্রনগুলো আছে তাদের স্ক্রিনিং করার ক্ষমতাটা কম বলে। কেন স্ক্রিনিং করার ক্ষমতাটা কম, কারণ ইলেকট্রনগুলো ভেতরে ইলেকট্রনগুলো যে 5d বা 4f অরবিটাল ডিফিউজ অরবিটাল, তাদের স্ক্রিনিং করার এবিলিটি খুব কম হয়। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। এবং এর কারণে যেটা হয় যে ধরো সিজিএম আর গোল্ড দুটি তো মেটাল, সিজিএম আর গোল্ড যদি দুজন মেটাল হয়, যদি তুমি মেশাও, তাহলে এদের মধ্যে রিয়াকশন হওয়ার কথা না, জাস্ট সিম্পলি একটা মিক্সচার তৈরি হতে পারে, অ্যালয় তৈরি হতে পারবে। কিন্তু বাস্তবে কি হয়, যে সিজিএম এবং গোল্ড যদি মেশানো হয় তাহলে একটা আয়নিক কম্পাউন্ড তৈরি হয়, যেখানে সিজিএম প্লাস আর এইউ মাইনাস হয়। আসলে কি হয়, গোল্ডের ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু খুব বেশি, তাহলে গোল্ড কি করতে চায়, এইউ মাইনাস তৈরি করে ফেলতে চায়। আর সিজিএম এর ক্ষেত্রে তুমি দেখবে, আগের দিন পড়েছিলাম যে আয়নাইজেশন এনার্জিটা খুব বেশি, অর্থাৎ সিজিএম খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিয়ে সিজিএম প্লাস হতে চায়, আর গোল্ড খুব সহজে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এইউ মাইনাস হতে চায়। সেইখানে সিজিএম এবং আয়োডিন মেশালে বা সিজিএম আয়োডিনের যে অ্যালয়টা, সেটা বেসিক্যালি একটা আয়নিক কম্পাউন্ড। তো এখানে আমি কোশ্চেন হিসেবে লিখতে পারি যে সিজিএম আয়োডাইড ইজ সিজিএম আর গোল্ড আর কি ইজ অ্যান আয়নিক কম্পাউন্ড এখান থেকে বললাম জাস্টিফাই or justify criticize the statement। তাহলে দেখো, হ্যাঁ এটা সত্যি সত্যি আয়নিক কম্পাউন্ড। কেন বলবে, সিজিএমের ভালো করে শুনে নাও, সিজিএমের আয়নাইজেশন এনার্জি খুব আয়নাইজেশন এনার্জি খুব কম। সিজিএমের আয়নাইজেশন এনার্জি খুব কম বলে সে সহজে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সিজিএম প্লাস তৈরি করতে পারে। আর গোল্ড যার ইলেকট্রন অ্যাফিনিটি খুব বেশি বলে সে সহজে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এইউ মাইনাস তৈরি করে ফেলতে পারে। আবার বলছি, সিজিএম তার আয়নাইজেশন এনার্জি খুব কম বলে সে সহজে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সিজিএম প্লাস তৈরি করে ফেলতে পারে। আর গোল্ড তার আয়নাইজেশন তার ইলেকট্রন অ্যাফিনিটি খুব বেশি বলে সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এইউ মাইনাস তৈরি করে ফেলে। সেই জন্য যখন সিজিএম আর গোল্ড একসাথে থাকছে, তখন তারা বেসিক্যালি সিজিএম প্লাস এইউ মাইনাস হিসেবে থাকছে, যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, এবং এটা একটা আয়নিক কম্পাউন্ড। যেমন NaCl হয়, সেরকম একটা আয়নিক কম্পাউন্ড। এটা বুঝতে পেরেছো? এটা পরিষ্কার? হ্যাঁ। আচ্ছা, এবার বলতে ইলেকট্রন অ্যাফিনিটি অফ Mn3+ ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ Fe3+। এক্সপ্লেন। ইলেকট্রন অ্যাফিনিটি অফ Mn3+ ইজ গ্রেটার দ্যান Fe3+, এটাকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে। দেখো, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে টোটাল 25টা ইলেকট্রন থাকে। এবারে Mn3+ ওইখান থেকে আবার কি হলো, 3টে ইলেকট্রন চলে গেল। 3টে ইলেকট্রন চলে যাওয়ার পরে Mn3+ এর ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 3d4
আর 4s কেউ নেয় কিন্তু 4s 0, 4s 0। আর আয়রন যখন তুমি কনসিডার করছো, আয়রনের 26টা ইলেকট্রন, 3টি ইলেকট্রন চলে গিয়ে হচ্ছে কত, আর্গন 18 3d5 4s 0। তাহলে এবার খেয়াল করে দেখো, ম্যাঙ্গানিজ 3+ হচ্ছে ইনকমপ্লিটলি ফিল ইলেকট্রনিক কনফিগারেশন, আর আয়রন হচ্ছে অলরেডি হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে Mn3+ সে একটা ইলেকট্রন পেলে 3d5 হয়ে যাবে, অর্থাৎ ইনকমপ্লিট ফিল থেকে হাফ ফিল হয়ে যাবে, অর্থাৎ লেস স্টেবল থেকে মোর স্টেবল হবে, সেটা সে পছন্দ করবে। কিন্তু Ap3+ এর ক্ষেত্রে কি হচ্ছে, কিন্তু একটা ইলেকট্রন এমনি অলরেডি হাফ ফিল স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আছে, যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেয় তাহলে সে কি হবে না 3d6 ইলেকট্রনিক কনফিগারেশন দেবে। তাহলে তখন সে কি হলো, হাফ ফিল থেকে ইনকমপ্লিট ফিল হলো, তাহলে সেটা আনস্টেবল হয়ে পড়ছে। তাহলে Ap3+ একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ইনকমপ্লিট ফিল থেকে হাফ ফিল হলো, মানে সে স্টেবিলিটি পেলো। কিন্তু Ap3+ যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতো, হাফ ফিল থেকে ইনকমপ্লিট ফিল পেতো, সে আনস্টেবল হয়ে পড়তো। সেখানে কি হবে, Mn3+ এর ক্ষেত্রে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা সহজ দেন Ap3+, সেখানে ইলেকট্রন অ্যাফিনিটি অফ Mn3+ ইজ গ্রেটার দেন দ্যাট অফ Ap3+। পরিষ্কার? হচ্ছে? হয়েছে? হ্যালো, শুনতে পাচ্ছ? লাস্ট লাইনটা যে লেখা আছে দ্য সিস্টেমলেস টেবিল, ওইটা না না, আমি যেটা বললাম সেটা শুনে নাও, লেখার থেকে কথাটা আলাদা কথা। না না, এই যে বলছে মানে Ap3+ এর ক্ষেত্রে কি হচ্ছে, অলরেডি তো হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন আছে, সে যদি ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে তাহলে কি হবে, 3d5 থেকে 3d6 হয়ে যাবে। তাহলে ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করলে Ap3+ এর ক্ষেত্রে সে স্টেবিলিটি পেলো কি স্টেবিলিটি পেলো না, লেস স্টেবল হয়ে গেল। তো সেটাই লিখেছি যে বাট ইন কেস অফ Ap3+ it has already half fill electronic configuration, so addition of an extra ইলেকট্রন অ্যাফিনিটি দেখাতে গেলে তো Ap3+ আরেকটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তাহলে অ্যাকসেপ্ট করলে 3d5 থেকে 3d6 হয়ে গেল, তাতে কি হবে, Ap3+ তো আনস্টেবল হয়ে পড়লো না ইলেকট্রন, মানে সো অ্যাডিশন অফ অ্যান এক্সট্রা ইলেকট্রন ক্যান মেক দ্য সিস্টেম লেস স্টেবল। বোঝা গেল না? আচ্ছা ঠিক আছে। আর Mn3+ এর ক্ষেত্রে কিন্তু উল্টো, Mn3+ এর ক্ষেত্রে d4 ইলেকট্রনিক কনফিগারেশন ছিল, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে d5 হয়ে যাবে, সেখানে লেস স্টেবল থেকে মোর স্টেবল হচ্ছে, সেটা সে পছন্দ করছে। সেখানে Mn3+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায়, Ap3+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায় না। সেখানে Mn3+ এর ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি, কিন্তু Ap3+ এর ক্ষেত্রে কম। ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এই যে পরের যে কোশ্চেনটা, এই যে পরের কোশ্চেনটা, এইটা এখন একটু বুঝতে অসুবিধা হবে, তবে আমি ইনফরমেশনটা বলছি, একটু দেখো। দ্য ইলেকট্রন অ্যাফিনিটি অফ SF5 ইজ গ্রেটার দ্যান অফ SF4 or SF6। দ্য ইলেকট্রন অ্যাফিনিটি অফ SF5 ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ SF4 or SF6। আচ্ছা দেখো, সালফারের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হয় 6। হ্যাঁ, সালফারের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হয় 6। এবারে SF5 এ তুমি আছো, সে যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে SF6 এর দিকে যেতে পারছে, তাহলে সে লেস স্টেবল থেকে মোর স্টেবলে যাচ্ছে। তাহলে SF6 হচ্ছে সবচেয়ে স্টেবল। তাহলে যদি SF5 হয়, সে কি করবে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ফেলে, সে SF6 এর দিকে যাবে, মানে SF6 এর মতো মানে হেক্সা ভ্যালেন্সি দেখাবে। সেই জন্য কি হচ্ছে, SF5 এর পর তো একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে SF6 এর মতো হয়ে যাওয়াটা সে অনেক বেশি পছন্দ করবে। সেই জন্য SF5 এর ইলেকট্রন অ্যাফিনিটি প্রচন্ড বেশি হবে। সেটা আমি জাস্ট পড়ছি, দেখো, দ্য ম্যাক্সিমাম কোভ্যালেন্স অফ সালফার ইজ 6 ইনভলভিং ডি অরবিটাল পার্টিসিপেশন ইন বন্ডিং। Therefore, in case of SF6, it is fully satisfied, having coordination number 6 in the perfect symmetrical octahedral geometry. এই SF6 হচ্ছে octahedral হয়। So it has less tendency to accept extra electron to its outermost orbital. The outermost orbital আর ইলেকট্রন নেবে না, কারণ মোস্ট স্টেবল অলরেডি পেয়ে গেছে, তাহলে SF6 এ ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায় না। But in case of SF5, covalency of sulfur is not saturated as being coordination number equal to 5 in the trigonal bipyramid or square based pyramidal geometry। SF5 এর ক্ষেত্রে কোনো সিমেট্রিক অক্টাহেড্রাল জিওমেট্রি নয়,
তার ক্ষেত্রে ট্রাইগোনাল বাইপিরামিড অথবা স্কোয়ার বেস পিরামিডাল জিওমেট্রি হচ্ছে, হ্যাঁ, এর কোঅর্ডিনেশন নাম্বার 5, কিন্তু ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন সে 6 করতে চায়। Hence, the unpaired electron on the system can accept another extra electron to fulfill coordination number 6 within sulfur, where the system becomes diamagnetic by pair of electron and hence will be more stable. তাহলে যদি SF5 সে আরেকটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেয়, করে তার কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়ে গেল, তখন সে কোনো ম্যাগনেটিক প্রপার্টি দেখাবে না, তাকে ডায়াম্যাগনেটিক হয়ে যাবে এবং সেটা অনেক বেশি স্টেবল হয়ে যাচ্ছে। সেখানে SF5 has higher electron affinity than SF6, আর SF4 can also accept an electron to give SF5। এবারে কথাটা হচ্ছে যে SF6 তো সবচেয়ে স্টেবল, তাহলে SF5 থেকে SF6 গেলে সে অনেক বেশি স্টেবিলিটি পাচ্ছে, মানে SF5 একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চাইছে। আর SF4 যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, সে SF5 এর দিকে যাবে। SF5 তো ইটসেলফ কম স্টেবল, তাহলে SF4 একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে SF5 এ গেলে খুব একটা লাভ হচ্ছে না। SF5 এর একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে SF6 থেকে অনেক লাভ হচ্ছে, আর SF6 অলরেডি স্টেবল বলে সে আরেকটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চাইছে না। সেখানে কি হবে, SF5 এর ইলেকট্রন অ্যাফিনিটিটা সবচেয়ে বেশি হবে। বুঝতে পারলে? ঠিক আছে, একটু এটা বুঝতে অসুবিধা হবে। এই যে অক্টাহেড্রাল জিওমেট্রি বলতে কি বুঝছো, ট্রাইগোনাল বাইপিরামিড বলতে কি বুঝছো, আমরা এই যে নেক্সট যে বন্ডিং পড়াবো এরপরেই তো বন্ডিং শুরু হবে, সেই বন্ডিং এ দেখবে এটা পরিষ্কার করে বলে দেওয়া হবে। ঠিক আছে, বলো এবার এগোই। দেখো এখানে এই যে ভ্যালেন্সি গুলোকে দেখানো হয়েছে আর কি, সালফারে যে ম্যাক্সিমাম ভ্যালেন্সি 6 হতে পারে এখানে দেখানো হয়েছে। আচ্ছা, কম্পেয়ার দ্য ইলেকট্রন গেইন এনথালপি অফ অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন অ্যান্ড গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। দেখো অক্সিজেন, ফ্লোরিন এবং ক্লোরিন, এদের মধ্যে হচ্ছে ক্লোরিনের সবচেয়ে বেশি, তারপর ফ্লোরিন, তারপর অক্সিজেন। তুমি ডেটাগুলো যদি দেখো তাহলে ক্লোরিনের সবচেয়ে বেশি, তারপরে ফ্লোরিন, তারপর হচ্ছে অক্সিজেন। এটা কেন হচ্ছে? আর ক্লোরিন এবং ফ্লোরিন এরা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ পিরিয়ডিক টেবিল যখন দেখছো তারা এক্সট্রিম ডান দিকে আছে, মানে মানে এফ বা ক্লোরিন তারা একটা করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে একটা ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে কিন্তু সেই ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশনটা পাচ্ছেন না, কেন ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটিটা অক্সিজেনের থেকে বেশি হবে। আর এবার ফ্লোরিন ক্লোরিন যখন কম্পেয়ার করছি, অলরেডি আমরা বলেছিলাম ফ্লোরিনের সাইজ ছোট হয়ে যাওয়ার জন্য এম মাইনাসে দারুণ বেশি ইন্টার ইলেকট্রন রিপালশন হয়ে যাচ্ছে, কিন্তু সিএল তার সাইজ বড় হয়ে যাওয়ার জন্য এবং লো এনার্জি ভ্যাকেন্ট ডি অরবিটাল থেকে যাওয়ার জন্য একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করার পরেও হচ্ছে সে অত বেশি রিপালশন ফিল করছে না, আর অত বেশি রিপালশন ফিল করছে না বলে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি হবে, তারপর ফ্লোরিন হবে, তারপর অক্সিজেন হবে। ঠিক আছে, বোঝা গেল? হলো? আচ্ছা দেখো এবারে কি আগেরটা বুঝতে পেরেছো তো? অক্সিজেন, ফ্লোরিন আর ক্লোরিন যদি কম্পেয়ার করো, ক্লোরিন সবচেয়ে বেশি, তারপর ফ্লোরিন, তার অক্সিজেন। এটা বুঝতে পেরেছো তো? হ্যালো? হ্যাঁ, কোনো আওয়াজ করছিস না কেন? হ্যাঁ উদয়ন, তো কি সব বুঝতে পারছিস? কোনো কিছু হু হা কিছুই বলছিস না তো, ঘুমিয়ে গেছি নাকি? না না, ঘুমোসনি তো? হুম? প্রীতম ঘুমোচ্ছিস নাকি? না স্যার। প্রীতম কুমার, মানে দুই প্রীতম আছে তো? আচ্ছা নেক্সট দেখো, হোয়াই ইজ দ্য ফার্স্ট ইলেকট্রন গেইন এনথালপি অফ অক্সিজেন ইজ পজিটিভ বাট সেকেন্ড ইলেকট্রন গেইন এনথালপি অফ অক্সিজেন হচ্ছে নেগেটিভ। দেখো এটা খেয়াল করে দেখো, এই যখন তোমার অক্সিজেন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ও মাইনাস করছে, সেটা পজিটিভ, অর্থাৎ সেটা সে পছন্দ করছে। আর হয় যখন ও মাইনাস থেকে ও টু মাইনাস হচ্ছে, সেটা সে পছন্দ করছে না, কারণ ইলেকট্রন গেইন আসবে নেগেটিভ হয়েছে। কারণটা কিছুই না, অক্সিজেনের সাইজ তো খুব ছোট,
তাহলে অক্সিজেনে যখন একটা ইলেকট্রন এসে গেল, যেখানে 8টা ইলেকট্রন থাকার কথা 9টা ইলেকট্রন হলো, ইলেকট্রনের রিপালশন হলো, কিন্তু রিপালশনটা অত স্ট্রং নয়। যখন O2- হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা দাঁড়াচ্ছে যে এই ইলেকট্রন মানে দেখো না, একটা ছোট জায়গার মধ্যে দুটো এক্সট্রা ইলেকট্রন, তাহলে ইলেকট্রন রিপালশন এত বেশি হয়ে যাবে যে O- থেকে O2- পছন্দ করছে না, সেই জন্য মানে ইলেকট্রন গেইন এনথালপিটা তোমার পজিটিভ এবার নেগেটিভ হয়ে যাচ্ছে, আগেরটা কিন্তু তোমার পজিটিভ থাকছে। ঠিক আছে? গেন এনথালপিটা মানে রিপালশনের উপর নির্ভর করবে। মানে ইলেকট্রন গেইন এনথালপি মানেটা কি? মানে ধরো এফ থেকে M- হলো, তাহলে এফ থেকে M- বেশি স্টেবল যদি হয় তবে তো সেটা সে পছন্দ করবে, তাই না? হ্যাঁ। এবারে এফ থেকে M- হলো, এবারে দেখা গেল যে যখন এফ তখন 9টা ইলেকট্রন, যখন M- তখন 10টা ইলেকট্রন। এবার একটা ছোট জায়গার মধ্যে একটা এক্সট্রা ইলেকট্রন, প্রোটন তো সেই 9টাই আছে, প্রোটন 9টা ইলেকট্রন, আর তার বদলে প্রোটন 9টা 10টা ইলেকট্রন, তাহলে প্রোটনের সংখ্যা একই রইল, একটা এক্সট্রা ইলেকট্রন থেকে যাওয়ার জন্য কি হচ্ছে, একটা এক্সট্রা ইলেকট্রন থেকে যাওয়ার জন্য কিন্তু তোমার ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এবার ইন্টার ইলেকট্রনিক রিপালশন যদি বেশি হয়ে যায়, সেটা সেটা পছন্দ করবে না, না? এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? হ্যাঁ। এটা সেখানে কি হচ্ছে, আমি যে যখন M- এবং Cl- যখন কম্পেয়ার করলাম, তখন এই লজিকটাকে বলছি যে এফ থেকে M- হয়ে যাওয়াটা সে বেশি পছন্দ করবে না সিএল থেকে Cl- সে পছন্দ করবে। তাহলে দুটো কাউন্টার ব্যাপার আছে। একটা হচ্ছে দেখো যে সাডেনলি এফ থেকে M- এখানে ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পায়, সেখানে এফ থেকে M- বেশি স্টেবল, কারণ মানে ইনকমপ্লিটলি ফিল থেকে ফুল ফিল ইলেকট্রনিক কনফিগারেশন পেলো। তাহলে এফ থেকে যখন M- হলো, ইনকমপ্লিট ফিল থেকে ফুল ফিল ইলেকট্রনিক কনফিগারেশন পেলো বা ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পেলো, মানে স্টেবিলিটি পেলো, সেখানে ইলেকট্রন গেইন এনথালপিটা হচ্ছে তোমার পজিটিভ। আর এবারে কথাটা হচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম কিন্তু ইলেকট্রন রিপালশন আছে, কিন্তু ইলেকট্রন রিপালশনের তুলনায় ওই স্টেবল ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশনটা তোমার ফেভার হচ্ছে, মানে ডমিনেট করছে বলে অ্যাকচুয়ালি এফ একটা ইলেকট্রন নিয়ে M- হতে চায়। এবার অনেক ক্ষেত্রে দেখা গেল যে তোমার একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, তাতে না কোনো ইলেকট্রনিক কনফিগারেশন মানে ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পেলো, না কোনো স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পেলো। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে বললাম, নাইট্রোজেনের ক্ষেত্রে অলরেডি স্টেবল হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন আছে, সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে N- করলো, তাতে কি হলো, পি অরবিটালে 3টে বলে 4টে ইলেকট্রন হয়ে গেল, অর্থাৎ স্টেবল হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন থেকে ইনকমপ্লিটলি ফিল ইলেকট্রনিক কনফিগারেশন তোমার হয়ে গেল। তাহলে এবারে কি হচ্ছে, তাহলে স্টেবল হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন থেকে যখন ইনকমপ্লিট ফিল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে, স্টেবল থেকে আনস্টেবল হলো, স্টেবল থেকে আনস্টেবল যদি হয়ে যায় তাহলে সে পছন্দ করছে না ওটা, পছন্দ করছে না মানে ইলেকট্রন গেইন এনথালপি তার পজিটিভ থাকছে না, এটা তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ। এতে ব্যাপার। আচ্ছা, এবারে বলছে গিভ দ্য রিজন ফর দ্য ইনক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি ইন দ্য ফলোইং। দেখো আমার এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের ক্ষেত্রে লিথিয়ামের থেকে সোডিয়াম বেশি রিঅ্যাক্টিভ, সোডিয়াম থেকে পটাশিয়াম বেশি রিঅ্যাক্টিভ, রুবিডিয়াম বেশি রিঅ্যাক্টিভ, সিজিয়াম বেশি রিঅ্যাক্টিভ। আর উল্টো দিকে যখন তোমার গ্রুপ 17-এ করছো, রিঅ্যাক্টিভিটি অর্ডার হচ্ছে ক্লোরিনের সবচেয়ে বেশি, তারপরে এফ, তারপরে বি, আর তারপরে আই। এটা কেন হচ্ছে? দেখো যখন তুমি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম অর্থাৎ গ্রুপ 1 এলিমেন্টস কনসিডার করছো, এদের রিঅ্যাক্টিভিটি মানে এদের রিডিউসিং প্রপার্টি, অর্থাৎ কে কত সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে সে তত বেশি রিঅ্যাক্টিভ। এটা তো মেটাল, তাহলে কে কত সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে সে তত বেশি রিঅ্যাক্টিভ। এবার ইলেকট্রন ছেড়ে দেওয়াটা কিছুর উপর নির্ভর করে, যার আয়নাইজেশন এনার্জিতে যত কম সে তত সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম বাদিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন এনার্জিটা কমে যায়। লিথিয়ামের পক্ষে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার তুলনায় সিজিএমের পক্ষে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া বেশি সহজ হয়ে যাচ্ছে, সেই জন্য রিঅ্যাক্টিভিটি অর্ডারটা হচ্ছে সিজিএম এর সবচেয়ে বেশি, লিথিয়াম প্লাসের সবচেয়ে কম। আর এবারে যখন তুমি হ্যালোজেনগুলোকে কনসিডার করছো, গ্রুপ 17 এলিমেন্টস গুলো, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে, এরা হচ্ছে অ্যানায়ন। সে কি করে, মানে এরা কি করে, এরা হচ্ছে একটা করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায়,
এরা যখন একটা করে ইলেকট্রন ছাড়তে চায়, এরা সব অক্সিডাইজিং এজেন্ট, তারা একটা করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায়। সিএল থেকে সিএল মাইনাস, এফ থেকে এফ মাইনাস, বিআর থেকে বিআর মাইনাস, আই থেকে আই মাইনাস। এবার দেখতে হবে কার ক্ষেত্রে সহজে ইলেকট্রনটাকে নিয়ে করসপন্ডিং অ্যানায়নটা তৈরি করতে পারবে। যার ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি যত বেশি, সে তত সহজে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এক্স থেকে এক্স মাইনাস তৈরি করতে পারবে। ক্লোরিনের যেহেতু তোমার এটা বেশি, ক্লোরিনের যেহেতু তোমার ইলেকট্রন গেইন এনথালপি সবচেয়ে বেশি, সেখানে ক্লোরিনের পক্ষে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সিএল মাইনাস তৈরি হওয়াটা সবচেয়ে সহজ। তারপরে এফ মাইনাস, তারপরে বিআর মাইনাস, তারপরে আই মাইনাস। তাহলে কি বোঝালাম? গ্রুপ ওয়ানের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জির যে অর্ডারটা হবে, যেটা আয়নাইজেশন এনার্জি সবচেয়ে কম যাচ্ছে তত বেশি রিয়াক্টিভ। আর হ্যালোজেনগুলোর ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি যা সবচেয়ে বেশি, সে তত বেশি রিয়াক্টিভ। বুঝতে পারলে যেটা বললাম? ঠিক আছে তো? শুনতে পাচ্ছ? হ্যাঁ ওকে। হুম। আচ্ছা, এবারে দেখো এখানে এইটা অলরেডি আলোচনা করে, যদি কোশ্চেনটা পড়ে দিই। ইন্ডিকেট দ্য ট্রেন্ডস অফ ভেরিয়েশন অফ properties given in the parenthesis in respect to following sets of elements or ions. আয়নাইজেশন এনার্জি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বনে, এই অর্ডারটা আগের দিন আলোচনা করেছিলাম। সেখানে দেবে কার্বনের সবচেয়ে বেশি, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে লিথিয়াম। আচ্ছা, আর কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তার ইলেকট্রন অ্যাফিনিটি অর্ডার, যেটা ইলেকট্রন অ্যাফিনিটি অর্ডারটা যদি তুমি দেখো, তাহলে অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি, তারপর কার্বন, তারপর নাইট্রোজেন। এর কারণগুলো অলরেডি বলে দেওয়া হয়েছে, এই কারণগুলো আর এখানে ফার্দার আলোচনা করছি না। ওই হাফ ফিল্ড ফুল ফিল্ডের সব গল্প। আচ্ছা, এইটা অলরেডি আলোচনা করে দিয়েছি যে গোল্ড শোজ দ্য হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি অ্যামাং দ্য মেটাল, এক্সপ্লেন হোয়াই। এটা অলরেডি আলোচনা করে দিয়েছি। তারপরে বলছে ফরমেশন অফ গেসিয়াস অক্সাইড অ্যান্ড সালফাইড আয়নস আর এন্ডোথার্মিক প্রসেস, এক্সপ্লেন। দেখো, ফরমেশন অফ গেসিয়াস অক্সাইড অ্যান্ড সালফাইড আয়নস আর এন্ডোথার্মিক প্রসেস। এন্ডোথার্মিক প্রসেস মানে কি? এই প্রসেসগুলো ঘটলে তোমাকে এনার্জি হিট দিতে হয়। কেন দিতে হয়? দেখো, তুমি যখন অক্সাইড তৈরি করবে বা সালফাইড তৈরি করবে, হ্যাঁ, এদের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি দেখো যে ও থেকে যখন ও মাইনাস হচ্ছে, তখন ইলেকট্রন অ্যাফিনিটিটা নেগেটিভ, অর্থাৎ এখানে তোমার এনার্জি দিতে হলো, মানে সরি লাভ হলো এখানে। ইলেকট্রন অ্যাফিনিটি মানে ডেল্টা ইউটা নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে পজিটিভ। মানে ও থেকে ও মাইনাস হওয়াটা হচ্ছে পছন্দ করছে, এর ইলেকট্রন অ্যাফিনিটিটা পজিটিভ, অর্থাৎ এনার্জির চেঞ্জটা হচ্ছে নেগেটিভ। আর তারপরে যখন ও মাইনাস আর একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ও টু মাইনাস হলো, সেটা সে একদম পছন্দ করছে না, মানে ডেল্টা ইউটা পজিটিভ, অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে নেগেটিভ। এবারে এই দুটো প্রসেস যদি যোগ করো, তাহলে এক্ষেত্রে আমার এনার্জি লাভ হচ্ছে, এই যে এতটা লাভ হচ্ছে, আর এক্ষেত্রে কিন্তু এতটা আমাকে দিতে হচ্ছে। দেখা যাচ্ছে যা লাভ হচ্ছে তার থেকে দিতে হচ্ছে বেশি। এবারে দেখো, এনার্জি লাভ হলে সেটা হচ্ছে এক্সোথার্মিক, আর এনার্জি দিতে হলে সেটা হচ্ছে এন্ডোথার্মিক। সিমিলার সিচুয়েশন আছে সালফারের ক্ষেত্রে। এস থেকে এস মাইনাস হওয়াটা সে পছন্দ করলো, কিন্তু এস মাইনাস থেকে এস টু মাইনাস হওয়াটা সে পছন্দ করছে না। তাহলে এস থেকে এস মাইনাস হচ্ছে, যেমন ও থেকে ও মাইনাস হচ্ছে, এটা যে পছন্দ করেছে, ডেল্টা ইউটা নেগেটিভ। আর ও মাইনাস থেকে ও টু মাইনাস হচ্ছে, সে পছন্দ করেনি, তার জন্য এনার্জি তোমাকে দিতে, এনার্জিটা তখন পজিটিভ হলে তোমাকে দিতে হলো। এবার দুটো করবে তুমি, ওভারঅল ডেল্টা ইউটা হয়ে যাবে তোমার পজিটিভ। আর ডেল্টা ইউটা পজিটিভ হলে তাকে এন্ডোথার্মিক প্রসেস বলে। আর ডেল্টা ইউটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে সেটা এক্সোথার্মিক প্রসেস। তাহলে ফরমেশন অফ গেসিয়াস অক্সাইড আর সালফাইড আয়নস আর এন্ডোথার্মিক প্রসেস, এক্সপ্লেন। বোঝা গেল? মানে অক্সাইডের যা রিজন, সালফাইডের তাই রিজন। এন্ডোথার্মিক মানে কি, তোমাকে নেট এনার্জি একটা দিতে হচ্ছে প্রসেসটাকে করার জন্য। তাহলে ও থেকে ও মাইনাস হওয়াটা সে পছন্দ করেছে, সেই জন্য আমার এনার্জি লাভ হয়েছে, তাহলে 10 কিলো জুল পার মোলের এনার্জি লাভ হয়েছে। যখন ও মাইনাস থেকে ও টু মাইনাস হলো, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাকে অনেক বেশি এনার্জি দিতে হচ্ছে। ধরো এসছে 20 কিলো জুল পার মোল এনার্জি আমাকে দিতে হচ্ছে, তাহলে লাভ হয়েছিল 10, দিয়ে দিলাম 20, তাহলে আলটিমেটলি কি হলো? লোকসান হলো। কতটা লোকসান হলো? 10 ইউনিটের লোকসান হলো। তাহলে আমাকে এনার্জি আলটিমেটলি দিতে হলো, মানে সেটা হচ্ছে এন্ডোথার্মিক এনার্জি। যদি আলটিমেটলি আমি লাভ হতো আমার, তখন সেটা এক্সোথার্মিক হতো। বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ। হুম।
আচ্ছা, আমি এই ডায়াগোনাল রিলেশনশিপটা পরের দিনে আরো ভালো করে আলোচনা করব, আজকে জাস্ট একটুখানি কথাবার্তা বলে নিই। শুধু দেখো, তুমি পিরিয়ড 2 আর পিরিয়ড 3 টাকে খেয়াল করো। পিরিয়ড 2 তে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন আছে। আর পিরিয়ড 3 তে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন এরা আছে। দেখা যাচ্ছে যে লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম ডায়াগোনালি আছে, মানে কর্ণ মানে 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 কি বলবো, একটা ডায়াগোনাল, মানে এটা যদি একটা স্কোয়ার তুমি কনসিডার করো, তাহলে ডায়াগোনাল বরাবর আছে, কর্ণ বরাবর আছে। বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম ডায়াগোনাল বরাবর আছে। বোরন, সিলিকন ডায়াগোনাল বরাবর আছে। তাদের দেখা যাচ্ছে যে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজে অনেক মিল পাওয়া যায়। এবারে এই যে মিলটা পাওয়া যাচ্ছে তাকে বলে ডায়াগোনাল রিলেশনশিপ। এটা হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ। তাহলে দেখো, তাহলে এটা কথা হচ্ছে যে পিরিয়ডিক টেবিল পার্টিকুলার পিরিয়ড 2 এবং 3 এর ক্ষেত্রে ডায়াগোনালি যে এলিমেন্টগুলো এক্সিস্ট করছে তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিতে বিশাল সিমিলারিটি আছে। একে বলে ডায়াগোনাল রিলেশনশিপ। আচ্ছা, এটা কেন হচ্ছে তুমি খেয়াল করে দেখো। দেখো, বড় লিথিয়াম থেকে যখন বেরিলিয়ামে তুমি যাচ্ছ, ইউজুয়ালি কি হচ্ছে, বাঁদিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন এনার্জিটা বাড়ে, আবার উপর থেকে নিচের দিকে গেলে আয়নাইজেশন এনার্জিটা কমে। তাহলে এখান থেকে এখানে বাড়লো, আবার এখান থেকে এখানে কমে গেল, মানে লিথিয়াম থেকে বেরিলিয়ামে বাড়লো, বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামে কমে গেল। তাহলে লিথিয়াম ম্যাগনেসিয়াম কাছাকাছি হয়ে গেল। বা বেরিলিয়াম থেকে বোরনে গেলে বাড়লো, বোরন থেকে অ্যালুমিনিয়ামে কমলো, তাহলে বেরিলিয়াম বোরন কাছাকাছি হয়ে গেল। বোরন থেকে কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটিটা বাড়লো, মানে ইলেকট্রন প্রথমে আয়নাইজেশন এনার্জিটাই বলি। বোরন থেকে কার্বনে দেখো আয়নাইজেশন এনার্জিটা এদিকে বাড়ছে, কার্বন থেকে সিলিকনে কিন্তু আবার কমছে। তার মানে কি হচ্ছে, বোরন এবং সিলিকনের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জিটা মোরালেস কাছাকাছি হয়ে যাচ্ছে। ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে একই রকমের সিচুয়েশন। ইলেকট্রন অ্যাফিনিটি কি হচ্ছে, লিথিয়াম থেকে বেরিলিয়ামের ক্ষেত্রে বাড়ছে, আবার বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামের দিকে কমছে। দেখো এরা কাছাকাছি, তারা সমান সমান হয়ে গেল। তাহলে দেখো, তাহলে আয়নাইজেশন এনার্জি বাঁদিক থেকে ডান দিকে বাড়ে, ইলেকট্রন অ্যাফিনিটি বাঁদিক থেকে ডান দিকে বাড়ে, কিন্তু আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটি দুটি উপর থেকে নিচের দিকে কমে। তাহলে এই যে বাড়লো, বেড়ে আবার কমলো, তাহলে সমান হলো। বেরিলিয়াম থেকে বোরনে বাড়লো, বোরন থেকে অ্যালুমিনিয়ামে কমলো, সমান হলো। বোরন থেকে কার্বনে বাড়লো, কার্বন থেকে সিলিকনে কমলো, সমান হলো। তাহলে এই কারণে হচ্ছে পিরিয়ডিক টেবিলে ডায়াগোনালে যারা এক্সিস্ট করছে তাদের মধ্যে প্রপার্টি একটা মিল থাকে। তাহলে ইন দ্য পিরিয়ডিক টেবিল দ্য এলিমেন্টস ইন ডায়াগোনাল পজিশনস অফ পিরিয়ড 2 and period 3 have similarities in their property. This is called diagonal relationship. ঠিক আছে, দিস ইজ কল্ড ডায়াগোনাল রিলেশনশিপ। এবারে রিজনস ফর ডায়াগোনাল রিলেশনশিপ সেটা আমি এখানে যেটা বলেছি সেটা তুমি মোটামুটি ভাবে বুঝতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। বুঝেছো? এটা পরের দিন ভালো করে আলোচনা করতে হয়। আচ্ছা দেখো, ইনার্ট পেয়ার এফেক্ট বলে একটা জিনিস আমি বলবো। ইনার্ট পেয়ার এফেক্ট, ইনার্ট পেয়ার এফেক্ট জাস্ট তোমাদের সিলেবাসে আলাদা করে উল্লেখ করা নেই, কিন্তু এটার উপরে অনেক কিছু প্রপার্টি নির্ভর করে। আমরা পরে মানে 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 আমি নেক্সট ক্লাসে ইম্পর্টেন্ট জিনিস বলা আছে, ইলেকট্রোনেগেটিভিটি বলা আছে, আর তার সঙ্গে হচ্ছে অ্যাটমিক, আয়নিক, মেটালিক, রেডিয়াস গুলো বলা আছে। আমার আর দুটো ক্লাস লাগবে পিরিয়ডিক প্রপার্টি করতে, নেক্সট কালকে একটা আর একটা ক্লাস আর কি। হ্যাঁ, তারপরে আমি কিছু ল্যান্থানাইট কন্ট্রাকশন, ইনার্ট পেয়ার এফেক্ট, এই দু একটা জিনিস আমি একটুখানি অ্যাডিশনাল উল্লেখ করে দেবো। দেখো, এই বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, মানে তোমার পিরিয়ড 13-এ, হ্যাঁ, বোরনের পরে অ্যালুমিনিয়াম, তারপর গ্যালিয়াম, তারপর ইন্ডিয়াম, তারপর থ্যালিয়াম, তারপর কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এগুলো যদি তুমি দেখো, তাহলে এমনিতে তুমি দেখেছো যে, বা এর ক্ষেত্রে গ্রুপ 15 হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। আর এমনিতে কি হয় যে তোমার, ধরো আমি যদি লেটসে আমি এখানে লিখে দিই, ধরো আমি কার্বনের ক্ষেত্রে ভাবছি, কার্বনের চারটে, ধরো 6টা ইলেকট্রন আছে। ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p2, কার্বনের কথাটা বলছি, 1s2, 2s2, 2p2। এইখানে দুটো ইলেকট্রন তোমার এইরকম ভাবে রইল, এইখানে তোমার এই একটা ইলেকট্রন রইল, এই একটা ইলেকট্রন রইল। আচ্ছা, এইটা হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন।
আচ্ছা, এবারে এখানে আনপেয়ার ইলেকট্রন কটা? দুটো। আনপেয়ার ইলেকট্রন যদি দুটো থাকে তাহলে কোভ্যালেন্সি যেটা সমযোজী বন্ধন বা সমযোজ্যতা যেটা কোভ্যালেন্সি হচ্ছে তোমার এখানে 2। এটা তাহলে গাউস ইলেকট্রনিক কনফিগারেশনে কার্বনের সমযোজ্যতা হচ্ছে 2 হয়। এবারে কি হয় আলটিমেটলি, এই যে 2s এবং 2p তারা এনার্জিটা এখানে খুব কাছাকাছি বলে তোমার একটা ফার্স্ট এক্সাইটেড স্টেট একটা ইলেকট্রনিক কনফিগারেশন তুমি পাবে। ফার্স্ট এক্সাইটেড স্টেট একটা ইলেকট্রনিক কনফিগারেশন পাবে যেখানে কি হচ্ছে 2s থেকে একটা ইলেকট্রন 2p তে চলে গেল, এই 2s থেকে একটা ইলেকট্রন তোমার 2p তে চলে যাচ্ছে, চলে গিয়ে কি হলো 2s এর ইলেকট্রনিক কনফিগারেশন এরকম হয়ে গেল। আর 2p থেকে 3টে ইলেকট্রন আছে, এই 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 হচ্ছে 2p তে 3টে ইলেকট্রন আছে, ঠিক আছে। 2s এ এইটা 2p তে এইটা, তাহলে এখন কি হচ্ছে 4টে আনপেয়ার ইলেকট্রন হয়ে গেল, তাহলে কোভ্যালেন্সি কত হলো? কোভ্যালেন্সি হয়ে গেল তোমার 4। আচ্ছা দেখো, প্রথমে দুটো ব্যাপার, দুটো এনার্জি ফ্যাক্টর আছে। 2s থেকে 2p তে যেতে গেলে একটা এনার্জি তোমাকে দিতে হচ্ছে। গাউস ইলেকট্রনিক কনফিগারেশন 2s ইলেকট্রন থাকতে পছন্দ করে, 2s থেকে 2p তে পাঠালে তোমাকে একটা এনার্জি দিতে হচ্ছে। তো তার বদলে কি হচ্ছে, যখন তোমার কোভ্যালেন্সি 2 থেকে 4 হলো, দুটো বন্ড থাকলে যতটা স্টেবিলিটি পায়, 4টে বন্ড থাকলে কিন্তু বেশি স্টেবিলিটি পায়। কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইডে গেলে কিন্তু সে বেশি স্টেবিলিটি পায়। তাহলে এবারে কথা হচ্ছে যে দুটো বন্ডের বদলে 4টে বন্ড তৈরি করে যেমন বেশি স্টেবিলিটি পাচ্ছে, কিন্তু তার বদলে আমাকে কিছু এনার্জি দিতে হচ্ছে। তাহলে দিচ্ছি কিছুটা, অর্থাৎ ইনভেস্ট করছি কিছুটা, আর লাভ হচ্ছে কিছুটা। এবার দেখতে হবে কোনটা মানে আলটিমেটলি তোমার লাভ হচ্ছে কিনা। আলটিমেটলি লাভ হলে সেটা সে পছন্দ করবে, তাই তো। তাহলে আমি দিলাম কিছুটা এনার্জি, কিন্তু লাভ হলে অনেক বেশি বলে যেন কার্বন প্রেফারস টেট্রাভ্যালেন্সি। কার্বন কিন্তু টেট্রাভ্যালেন্সিটা পছন্দ করে, এটা ঠিক আছে। এইটা কিন্তু এই যে থ্যালিয়াম, লেড, বিসমার্ক অর্থাৎ গ্রুপ 13, 14, 15, আমি যদি কার্বনের সিরিজটা বলি, এই কার্বন সে ইউজুয়ালি কি করলাম দেখো, ইউজুয়ালি সে টেট্রাভ্যালেন্সি পছন্দ করে, কিন্তু লেড সে কিন্তু বাইভ্যালেন্সিটা পছন্দ করছে, টেট্রাভ্যালেন্সিটা পছন্দ করছে না। কেন? তাহলে দেখো, তাহলে টেট্রাভ্যালেন্সি পছন্দ করতে গেলে কি করতে হবে, 6s আর 6p যে আছে, 6s থেকে একটা ইলেকট্রন 6p তে যেতে হবে। কিন্তু তার আগে এই যে 4f এবং 5d অরবিটালগুলো আছে, তারা ডিফিউজ অরবিটাল। আচ্ছা, ডিফিউজ অরবিটাল হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, তাদের পেনিট্রেশন পাওয়ার খুব কম, স্কিন করার এবিলিটি খুব কম, সেখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ খুব বেশি হয়ে যাবে। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু 6s থেকে একটা ইলেকট্রন 6p তে পাঠাতে আমাকে অনেক বেশি এনার্জি দিতে হবে। ঠিক একই রকমের থ্যালিয়ামের ক্ষেত্রে 6 থেকে একটা ইলেকট্রন 6p তে দিতে গিয়ে এই যে মানে ভ্যালেন্সি 1 থেকে 3 যেতে গেলে তোমাকে অনেক বেশি, এই যে এখানে এখানে যা মানে ভ্যালেন্সিটা 1 ছিল, 1 থেকে 3 হবে আর কি, তার জন্য আমাকে অনেক বেশি এনার্জি দিতে হবে। এক্ষেত্রে এই যে 6s এ, এটা 6s এ দুটো ইলেকট্রন ছিল, 6p তে দুটো ইলেকট্রন ছিল, 6 থেকে 6p তে যেতে গেলে তোমাকে অনেক বেশি এনার্জি দিতে হচ্ছে। এটা 6s, এটা হচ্ছে 6p, এটা 6s, এটা হচ্ছে তোমার 6p, এটা 6s, এটা হচ্ছে 6p। সিমিলার সিচুয়েশন এখানে, সিমিলার সিচুয়েশন বিসমাথের ক্ষেত্রে তোমার এখানে দুটো ইলেকট্রন, এবারে 6 বিসমাথের ক্ষেত্রে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কি আছে 6x 6p, দুটো ইলেকট্রন, এখানে 3টে ইলেকট্রন। এবারে এইখানে তোমার ডি অরবিটাল ছিল, ফাঁকা ডি অরবিটাল ছিল, 6d অরবিটাল ছিল, হ্যাঁ। এবারে 6d অরবিটাল থাকলে তোমার এইখান থেকে একটা ইলেকট্রন যেখানে তুমি পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিয়ে যেখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, আর একটা ইলেকট্রন যে এখানে পাঠিয়ে দিলে তুমি এইটা, তাহলে এইটা হলে তোমার ভ্যালেন্সি 3, এটা হলে 5, এটা হলে 2, এটা হলে 4, এটা হলে 1, এটা হলে 3। এবারে কার্বন বা প্রথম দিকে যারা আছে, বোরন 1 থেকে
তিন বেশি পছন্দ করে, এই যে 1 আর 3। বোরনের যে ম্যাক্সিমাম কম্পাউন্ডে বোরনের ভ্যালেন্সি কিন্তু 3, কার্বনের ম্যাক্সিমাম কম্পাউন্ডে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, নাইট্রোজেনের ম্যাক্সিমাম এতে তোমার ভ্যালেন্সি হচ্ছে 5। এগুলো কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই তোমার এই শেষের দিকে চলে আসছো থ্যালিয়ামে বা লেডে বা বিসমাতে, সে দেখা যাচ্ছে কি না এই এই যে কম ভ্যালেন্সিটা পছন্দ করছে, বেশিটা নয়। তার মানে এটা দাঁড়াচ্ছে 6s এর যে ইলেকট্রনটা, এই যে 6s এর ইলেকট্রনটা সে কিন্তু আনপেয়ার হয়ে এখান থেকে এখানে যেতে চাইছে না। অর্থাৎ এইটা দেখো অ্যাজিভ যেন ইনার থেকে যাওয়ার চেষ্টা করছে, এইটা দেখো মোরালেস ইনার থেকে যাওয়ার চেষ্টা করছে, এইটা দেখো মোরালেস ইনার থেকে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে যদি তোমার কোনো ডিফিউজ অরবিটাল ধরো 4f বা 5d আছে, তারপরে যে s অরবিটাল ইলেকট্রনগুলো আছে, সে যে অ্যাকচুয়ালি ইনার থেকে যেতে চাইলো, অর্থাৎ 6s এর ইলেকট্রনটা জাম্প হয়ে 6p তে গিয়ে তার ভ্যালেন্সিটা 1 থেকে 3 করতে চাইলো না বা 2 থেকে 4 করতে চাইলো না, সেটাকে বলা হচ্ছে ইনার পেয়ার এফেক্ট। মানে ns ইলেকট্রন পেয়ার রিমেন্স ইনার ইন বন্ড ফরমেশন, সেটাকে বলা হচ্ছে ইনার পেয়ার এফেক্ট। এবং কেন সেটা চাইছে না তার কারণটা বললাম, যে এর আগে যেহেতু তোমার ডিফিউজ অরবিটাল 4f এবং 5d আছে, তাদের পেনিট্রেশন পাওয়ার খুব কম, তাদের স্পিনিং কনস্ট্যান্ট খুব কম, তার জন্য এদের এফেক্ট কোণীয় ক্ষেত্রে খুব বেশি হয়ে যাচ্ছে। এফেক্ট কোণীয় ক্ষেত্রে এত বেশি হয়ে যাচ্ছে যে 6s এর যে দুটো ইলেকট্রনকে দারুণভাবে নিজের দিকে টেনে রাখছে, যাতে করে 6s এর ইলেকট্রনগুলো পেয়ার থেকে আনপেয়ার হতে পারছে না বলে বন্ডিং এ টেক পার্ট করতে পারছে না, সেই পেয়ারটাকে বলা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ। এবং সেই কারণে দেখো, ধরো এসেনশিয়াল প্লাস PbCl2 থেকে SnCl2 প্লাস PbCl4 হওয়া, আর SnCl2 প্লাস PbCl4 থেকে SnCl4 প্লাস PbCl2, এই দুটোর মধ্যে কোনটা প্রেফার্ড? কোশ্চেন যদি বলি হুইচ ওয়ান ইজ প্রেফার্ড, হুইচ ওয়ান ইজ সরি হুইচ ওয়ান ইজ প্রেফার্ড? দেখো এইখানে এই যে টিন আর লেড, এই টিন উপরের দিকে আছে, মানে যাকে এটা এই এসএন আর কি, এসএন আছে, এই এসএন সে 4 ভ্যালেন্সি পছন্দ করে দেন 2 ভ্যালেন্সি, কিন্তু লেড 2 ভ্যালেন্সি পছন্দ করে দেন 4 ভ্যালেন্সি। তাহলে SnCl4 প্লাস PbCl2 থেকে যখন SnCl2 PbCl4 হচ্ছে, লেড 2 থেকে 4 এ যাচ্ছে, আর তিনটা হচ্ছে তোমার ভ্যালেন্সিটা 4 থেকে 2 এ যাচ্ছে, সেটা পছন্দ করছে না। কিন্তু SnCl2 প্লাস PbCl4 থেকে যখন SnCl4 PbCl2 করছো, লেড দেখো 4 থেকে 2 পছন্দ করছে, আর তিন কিন্তু 2 থেকে 4 পছন্দ করছে। সেই জন্য এই যে দুটো অপশন আছে 1 নম্বর এবং 2 নম্বর, 2 নম্বরের মধ্যে তোমার এইটা বেসিক্যালি প্রেফার্ড। আচ্ছা, সিমিলারলি ধরো তোমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে এই যে TLI3, ধরো থ্যালিয়াম আয়োডাইড TLI3, সেটা কেমন দেখতে? TL3 প্লাস Ci মাইনাস নাকি TL প্লাস I3 মাইনাস? দেখো থ্যালিয়াম হচ্ছে তোমার বোরনের যে গ্রুপটাতে থ্যালিয়াম, সে কি করছে ভ্যালেন্সিটা 3-এর বদলে 1 বেশি পছন্দ করছে। তাহলে 1 যদি পছন্দ করে তাহলে কোনটা হবে? এই যে TL প্লাস প্লাস I3 মাইনাস, এটা অ্যাকচুয়ালি তোমার পছন্দ করবে দেন TL3 প্লাস প্লাস Ci মাইনাস। মানে কোশ্চেন তুমি এইভাবে বলতে পারো যে হোয়াট ইজ দ্য মোড অফ আয়নাইজেশন অফ TLI3? TLI3 মোড অফ আয়নাইজেশনটা কি হবে না, TLI3 কিন্তু TL3 প্লাস প্লাস Ci মাইনাস করবে না, তার বদলে হবে হচ্ছে TL প্লাস প্লাস I3 মাইনাস। এই I3 মাইনাসকে বলা হয় পলিহ্যালাইড। হ্যাঁ, I3 মাইনাস এটাকে বলা হয় পলিহ্যালাইড। এমনি I মাইনাস হলো নর্মাল হ্যালাইড, এটা হচ্ছে পলিহ্যালাইড বা এখানে পলি আয়োডাইড হলো আর কি। হ্যাঁ, এগুলো হয়। তাহলে এখানে TL প্লাস প্লাস I3 মাইনাসটা অ্যাকচুয়ালি সে পছন্দ করবে। বুঝতে পেরেছো? মানে এইটা অ্যাকচুয়ালি প্রেফার্ড। মানে আমি এটা দিচ্ছি TLI3, সে ভেঙে গিয়ে এইটা করছে, এটা 1 নম্বর অপশন, এটা 2 নম্বর অপশন। এটা আমি সেভ করছি, থাকছে না কেন?
দেখ এটা হয়তো মানে কিছু একটা কোনো কারণে হয়তো দেখাচ্ছে না, কিন্তু দেখাতে হয়। ঠিক আছে, ইন্টারনেটে জায়গাটা আমার পছন্দ করছেন নাকি? এখানে চলে যাচ্ছে কেন বলো? লেখা আছে অথচ এখানে লেখাটা সব ফুটছে না আর কি, ইন্টারনেটের জন্য হতে পারে। বুঝতে পারলে? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ। দেখো, এই হচ্ছে আজকে আমি মোটামুটি যতখানি বলতে চেয়েছিলাম, মানে মূলত আমি ইলেকট্রন অ্যাফিনিটি রিলেটেড যা কিছু বলার সেইটা আজকে আমার বলার প্ল্যান ছিল, সেটা আমরা বলে ফেললাম। হ্যাঁ, তা কালকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মোর অ্যাবাউট পিরিয়ডিক প্রপার্টি, সেখানে ইলেকট্রন নেগেটিভিটি আর আয়নিক এবং অ্যাটমিক রেডিয়াই, এই দুটো জিনিস আমাদের আলোচনা করতে হবে। আমাদের সিলেবাসে যেটা আছে তার মধ্যে ইলেকট্রো নেগেটিভিটি আর আয়নিক আর অ্যাটমিক রেডিয়াই, এই পার্টটা আমাদের সিলেবাসের মধ্যে উল্লেখ করা আছে। নেক্সট ক্লাসে আমরা এই দুটো জিনিস নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করবো কালকে সকালে। ঠিক আছে, তো দেখো তাহলে আমি আগের দিন আয়নিক গ্যাসে এনার্জি নিয়ে কথাবার্তা বলেছিলাম। তাহলে আমি প্রথম ক্লাসে পিরিয়ডিক প্রপার্টির ডেসক্রিপশনটাকে দিয়েছিলাম। সেকেন্ড ক্লাসে আমি ওই কতগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট জাস্ট আলোচনা করেছিলাম। তার মধ্যে তোমার ওই তোমার স্ল্যাটার রুল, স্কিনিং কনস্ট্যান্ট বা শিল্ডিং কনস্ট্যান্ট, পেনিট্রেশন পাওয়ার, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইত্যাদি ইত্যাদি, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট ছিল। এবং স্ল্যাটার রুল ব্যবহার করে কেমন করে বিভিন্ন প্রবলেমের আলোচনা, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেট করছিলাম ইত্যাদি ইত্যাদি। তারপরে ওই দিনই আমি ইলেকট্রন আয়না গেছে এনার্জিটা শুরু করে দিয়েছিলাম, কিন্তু পরের কাছে আরো ডিটেলে আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে কথাবার্তা বললাম। নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রন নেগেটিভিটি এবং তার সঙ্গে আয়নিক এবং অ্যাটমিক রেডিয়াল এগুলোকে নিয়ে কথাবার্তা বলব। দেখো কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। ঠিক আছে।